আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। উম ওকে। সবাই কেমন আছেন? আমি একটু চেক করে নেই আপনাদের স্ক্রিন দেখা যাচ্ছে এবং আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা। দেখতে বা শুনতে যদি কারো সমস্যা হয় একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। একটু চেক করে নিচ্ছি। ওকে, আশা করা যায় ঠিক আছে। আমরা যারা নতুন ব্যাচ তাদের জন্য বলি, আমরা অলরেডি আসলে আমাদের আপনাদের ব্যাচে শুরু করা হয়েছিল আমাদের ইউরোলজিক্যাল সিস্টেমটা এবং হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেম এবং অর্গান ট্রান্সপ্ল্যান্ট দিয়ে। তো সেই হিসেবে আপনাদের অনেকেরই বেসিক প্রিন্সিপালস অফ সার্জারির যে ক্লাসগুলো সেগুলো জাস্ট গত ক্লাস থেকে শুরু হয়েছে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি দিয়ে, এবং আজকে আমরা সাবসিকুয়েন্ট ক্লাসগুলো আলোচনা করব। তো যেহেতু এটা বেসিক প্রিন্সিপালস এর আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, তো এখানে আমি শুরুতে কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যে আপনাদের বেলি অ্যান্ড লাভের দুইটা পার্ট আপনারা জানেন, ভলিউম 1 এবং ভলিউম 2। তো ভলিউম 1 এর মেজরিটি পোর্শন জুড়েই আছে হচ্ছে আপনাদের বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি, স্পেশালি হচ্ছে ফার্স্ট হাফ যেটা, হ্যাঁ। তো আর এর পরের অংশগুলো থেকে সিস্টেমিক অংশটা শুরু হয়। যে সিস্টেমিক অংশগুলোতে আসলে কয়েকটা পার্ট থাকে, যেমন হচ্ছে একদম প্রথমে থাকে সার্জিক্যাল অ্যানাটমি, দেন সার্জিক্যাল ফিজিওলজি, এবং লাস্টলি হচ্ছে একদম ডিজিজ ওরিয়েন্টেড কিছু পড়াশোনা যেগুলো আমাদের সিস্টেমিক মাইক্রোবায়োলজি এবং হচ্ছে সিস্টেমিক প্যাথোলজিতে কাজে লাগে। তো এই ডিভিশনটার কারণ হচ্ছে আপনাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা। আপনাদের পার্ট 1 পরীক্ষায় 3টা পেপার থাকে এবং 3টা পেপারে টপিকগুলো একদম ডিফারেন্ট থাকে। যেমন পেপার 1 এ অ্যানাটমি রিলেটেড টপিক, পেপার 2 এ হচ্ছে ফিজিওলজি, মেটাবলিজম, পেপার 3 এ হচ্ছে আপনাদের এই সিস্টেমিক এবং হচ্ছে জেনারেল প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি, এই জিনিসগুলো থাকে। সো যখন আমরা সিস্টেমিক পড়াবো তখন আমরা স্পেশাল একটা কালার কোডিং ফলো করব, যেটা আমি পরবর্তীতে বলে দিব। আর আপনাদের বেসিক প্রিন্সিপালস এর যে পড়াগুলা, এগুলোর ক্ষেত্রে আমি সবগুলা ইন জেনারেল গ্রিন কালার দিয়ে মার্ক করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করব আজকে। আর বেসিক প্রিন্সিপালস এর এই পড়াগুলো আপনাদের কোন সময় কাজে লাগে সেটা একটু বলে নেই। এগুলা মেইনলি আপনাদের পেপার 2 এবং পেপার 3 তে কাজে লাগবে। যেমন ধরেন মেটাবলিক রেসপন্স টু ইনজুরি যে চ্যাপ্টারটা ছিল, দেন আজকে যে চ্যাপ্টারটা শক, হেমোরেজ, ব্লাড ট্রান্সফিউশন এবং পরবর্তীতে উন্ড হিলিং। তো শক, হেমোরেজ, ব্লাড ট্রান্সফিউশন এটা আপনাদের পেপার 2 এবং মেটাবলিক রেসপন্স এগুলো আপনাদের পেপার 2 তে কিছুটা কাজে লাগে। আবার শক, এই আজকের চ্যাপ্টারটা এটা এবং হচ্ছে আপনাদের উন্ড হিলিং যেটা, তারপর হচ্ছে আপনাদের 5 এবং 6 নাম্বার চ্যাপ্টারগুলো, এগুলো আপনাদের জেনারেল এবং সিস্টেমিক প্যাথোলজি, মাইক্রোবায়োলজি বা পেপার 3 এর ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে? সো আমাদের বেসিক প্রিন্সিপালস এর ম্যাক্সিমাম চ্যাপ্টারই আপনারা দেখবেন ইদার পেপার 2 অথবা পেপার 3 এর ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করি। একটু চেক করে নিই আমি আপনারা সবাই দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আবারও। আর আপনাদের ক্লাসে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে সাথে সাথে জানাবেন। ওকে? আচ্ছা, তাহলে শক এবং ব্লাড ট্রান্সফিউশন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা পেপার 2 এবং পেপার 3 দুইখানেই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? আচ্ছা, তো ফার্স্টলি হচ্ছে আমাদের জানতে হবে যে শক জিনিসটা কি। শককে আমরা সার্জারি ভাষায় যে ডেফিনেশনটা সেটাই আমরা পড়বো। এই ডেফিনেশনটা আবার লাগবে কাদের? এটা মেইনলি হচ্ছে 5th ইয়ারের লাগবে, হ্যাঁ? আচ্ছা, তো শক বলতে আমরা কি বুঝি? শক ইজ আ সিস্টেমিক স্টেট অফ লো টিস্যু পারফিউশন দ্যাট ইজ inadequate ফর নরমাল সেলুলার রেসপিরেশন। মানে শক বলতে আমরা একটা লো টিস্যু পারফিউশনের কন্ডিশনকে বুঝি, যেটা কিনা নর্মাল টিস্যু রেসপিরেশনটার জন্য অ্যাডিকুয়েট না। আচ্ছা, এখন শকের কিছু প্যাথোফিজিওলজি আছে যে কেন এই টিস্যু লো পারফিউশন হচ্ছে বা এটার কারণে সেলুলার কি কি প্রবলেম ডেভেলপ করছে। আচ্ছা, আমরা যদি ইন জেনারেল চিন্তা করি তাহলে দেখেন, শক মানে হচ্ছে আপনার বডির ফ্লুইডটা যদি কোনো কারণে কমে যায় বা ফ্লুইডটা যদি কোনো কারণে আপনার পেরিফেরি পর্যন্ত বা সবগুলা অর্গান পর্যন্ত ঠিক মতো পৌঁছাতে না পারে। আমরা যখন শকের কারণগুলো অ্যানালাইসিস করব তখন আপনারা আরো ভালো করে এটা বুঝতে পারবেন যে কি কি কারণে এরকম টিস্যু পারফিউশনটা কম হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন কোনো একটা কারণে, ধরেন হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না, কিংবা হার্টটার প্রিলোড বা আফটার লোড এগুলো ঠিক মতো হচ্ছে না। দেন হচ্ছে পেরিফেরাল কোনো একটা রেজিস্ট্যান্স রিলেটেড সমস্যা, যার কারণে ব্লাডটা পেরিফেরিতে যেতে পারছে না, কিংবা ব্লাডগুলো অর্গান পর্যন্ত ঠিক মতো পৌঁছাতে পারছে না। এরকম কন্ডিশন যখন হয় তখন টিস্যু পারফিউশনটা কমে যায়। এখন যখন কোনো একটা টিস্যুতে বা অর্গানের সার্কুলেশনটা বা পারফিউশনটা কমে যায় তখন কি হয়, যে সেখানে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়। তাহলে আমরা যদি এটাকে ফ্লো চার্টের মতো করে চিন্তা করি তাহলে দেখেন শকে কি কি হচ্ছে। ফার্স্টলি হচ্ছে ট্রান্সফিউশন বা পারফিউশনটা কমে যাচ্ছে।
পারফিউশনটা কমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, পারফিউশন কমে যাওয়ার পরে যেটা হয়, অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, অক্সিজেন সাপ্লাইটা কমে যায়। ঠিক আছে, আচ্ছা, অক্সিজেন যদি কমে যায়, আমরা জানি কি আমাদের নর্মাল যে মেটাবলিজম সেটার জন্য কিন্তু অক্সিজেন দরকার হিউম্যান বডিতে, আমরা অ্যারোবিক রেসপিরেশনে অভ্যস্ত। আচ্ছা, অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে আমাদের 38টা এটিপি এনার্জি উৎপন্ন হয়, তাই না? আচ্ছা, এখন যদি এমন হয় যে আমাদের অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, তাহলে কিন্তু আমাদের আর অ্যারোবিক রেসপিরেশনটা থাকবে না, তখন আমাদের রেসপিরেশনটা কি হয়ে যাবে, অ্যানারোবিক রেসপিরেশন হয়ে যাবে। আচ্ছা, অ্যানারোবিক রেসপিরেশনে কি কি উৎপন্ন হয়, আমরা জানি যে এখান থেকে 2টা মাত্র এটিপি উৎপন্ন হয় এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, আরেকটা অ্যাসিড উৎপন্ন হয়। কারো মনে আছে কি অ্যাসিড উৎপন্ন হয় অ্যানারোবিক অ্যাসিড, অ্যানারোবিক রেসপিরেশনে? এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এটা আপনাদের লাগবে এবং এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা শকের পেশেন্টের ইভেন ইভালুয়েশন পর্যন্ত করতে পারি, এত ইম্পর্টেন্ট এই অ্যাসিডটা। বলেন তো আমাদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বা অ্যানারোবিক রেসপিরেশনে কি অ্যাসিড উৎপন্ন হয়? মনে আছে কারো? আচ্ছা, আপনারা কয়েকজন অ্যান্সার করতে পেরেছেন। আমরা অ্যানারোবিক যে গ্লাইকোলাইসিস বা অ্যানারোবিক রেসপিরেশন, সেখানে আমরা ল্যাকটিক অ্যাসিডোসিস পাই বা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এখন এই ল্যাকটিক অ্যাসিড যখন উৎপন্ন হয় তখন বডিতে যে কন্ডিশনটা ডেভেলপ করে সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস বলি, তাই না? আচ্ছা, তাহলে দেখেন পেশেন্টের অ্যানারোবিক রেসপিরেশনের কারণে এটিপির উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে 1 নাম্বার, এবং 2 নাম্বার হচ্ছে পেশেন্টের বডিতে ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করছে। আচ্ছা, এখন দেখেন ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করা এবং এটিপি উৎপাদন কমে যাওয়াতে কি কি প্রবলেম হচ্ছে। আমরা জানি যে আমাদের বডির প্রত্যেকটা সেল, প্রত্যেকটা অর্গান, সবকিছু ইন্টিগ্রিটি যেটার মাধ্যমে মেনটেন হয় সেটা হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প। যখন এটিপিটা না থাকে তখন এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা ঠিকমতো ফাংশন করতে পারে না, যার কারণে সেল মেমব্রেন, অন্যান্য অর্গানেলি সবকিছু ফাংশনটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এইটার কারণে কি হয়, আলটিমেটলি আমাদের যে সেলুলার মেমব্রেন গুলো আছে সেগুলো লাইসিস হয়ে যায়। আবার সেলের ভিতরে যে অর্গানেলি আছে সেগুলোর মধ্যে লাইসোজোম একটা ইম্পর্টেন্ট অর্গানেলি, যেটার ভিতরে কিছু এনজাইম থাকে, যে এনজাইম গুলো কিনা অটো ডাইজেস্টিভ এনজাইম। সো যখন আমাদের সেল লাইসিস হয়ে যায় বা সেলের ভিতরে মেমব্রেনটা নষ্ট হয়ে যায়, তখন এই লাইসোজোমের ভিতরে যে এনজাইম গুলা সেগুলা রিলিজ হয় এবং আলটিমেটলি অর্গানেলি গুলা নষ্ট হয়ে যায় বা সেল লাইসিস হয়। আচ্ছা, আর আরেকটা যেটা বললাম যে অ্যাসিডোসিস, এই অ্যাসিডোসিসেরও কিন্তু ইম্পর্টেন্স আছে। এই যে আমরা হাইপক্সিয়ার কথা বলতেছি এবং অ্যাসিডোসিসের কথা বলতেছি, হ্যাঁ, হাইপক্সিয়া এবং অ্যাসিডোসিস এরা কি করবে, এরা আলটিমেটলি আমাদের বডির যে কমপ্লিমেন্ট সিস্টেমটা আছে বা ইমিউন সিস্টেমটা আছে সেটাকে অ্যাক্টিভেট করবে, একই সাথে তারা কোয়াগুলেশনের সিস্টেমটাকে অ্যাক্টিভেট করবে। তো ইমিউন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন এবং হচ্ছে প্রাইমারি লিউকোসাইট গুলো অ্যাক্টিভেশন করলো। প্লাস আরেকটা সমস্যা হচ্ছে তারা অক্সিজেন ফ্রি র্যাডিক্যাল গুলো জেনারেট করবে, সাইটোকাইন রিলিজ করবে। এগুলার একটা সম্মিলিত ইফেক্টে কি হবে, আলটিমেটলি আমাদের যে বডির ভেসেল গুলো আছে, ভেসেলের যে এন্ডোথেলিয়াম সেল গুলো আছে, এন্ডোথেলিয়াল সেল, সেগুলাতে ইনজুরি হবে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলগুলোতে ইনজুরি হবে। আচ্ছা, এখন দেখেন ক্যাপিলারির ভিতর কি থাকে, ব্লাড এবং ফ্লুইড থাকে। সো যখন এই জায়গাটায় সেল ইনজুরি হচ্ছে তখন আমাদের ক্যাপিলারির যে নর্মাল ইন্টিগ্রিটিটা ছিল সেটা আর থাকে না, আলটিমেটলি এই জায়গাটায় গ্যাপ হয়ে যাচ্ছে, পোর হয়ে যাচ্ছে। সো সেখানে কি হবে, সেখানে লিকি হয়ে যাবে, মানে এই জায়গা থেকে ফ্লুইড লিক করতে পারে। সো যখন ভিতরের এই ফ্লুইড গুলা বাইরে চলে আসে, সেলের ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে, তখন আমরা এই কন্ডিশনটাকে কি বলি, আমাদের ভাস্কুলার সিস্টেম থেকে যখন ফ্লুইড গুলা এক্সট্রা ভাস্কুলার বা হচ্ছে আমাদের টিস্যুতে চলে আসে, তখন আমরা এই কন্ডিশনটাকে কি বলি বলেন তো? এগুলো একদম জাস্ট আমাদের বেসিক প্যাথোলজি পড়াশোনা, কি বলি তখন আমরা এটাকে? হ্যাঁ, এটাকে আমরা তখন ইডেমা বলি তাহলে, তাই না? আচ্ছা, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলছি ইডেমা। তাহলে দেখেন ইডেমা হলো এখান থেকে ল্যাকটিক অ্যাসিডোসিস হইলো, সেল লাইসিস হইলো, ইডেমা হলো। আচ্ছা, এই দুইটা, এই যে আমরা কথা এতক্ষণ যেগুলা বললাম, এই দুইটা ছিল আমাদের সেলুলার এবং হচ্ছে মাইক্রোভাস্কুলার কি কি কনসিকুয়েন্স ডেভেলপ করে শকের পরে সেই জিনিসগুলা। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আমরা আসি হচ্ছে সিস্টেমিক কি কি প্রবলেম হয় শকের কারণে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা মুছে দিই একটু। আচ্ছা, সিস্টেমিক কি কি প্রবলেম হয় সেটা আমরা দেখি। আচ্ছা, শকের সিস্টেমিক প্রবলেমগুলো সম্পর্কে আপনারা কম বেশি সবাই কিন্তু জানেন। শকের যে কমন ফিচারগুলো কি হয়, ট্যাকিকার্ডিয়া হয়, হাইপোটেনশন হয়, রেসপিরেটরি রেটটা বেড়ে যায়,
ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের যেহেতু রেনাল ব্লাড ফ্লোটা কমে যায়, যে কারণে ইউরিন আউটপুট কমে যায়। এরকম এই জিনিসগুলো আপনারা ইন জেনারেল সবাই কিন্তু জানেন। এখন দেখেন এখানে কি হয় ঘটনাটা মেইনলি, এই যে এতগুলো আমরা কনসিকোয়েন্স বললাম বা এতগুলো প্যাথোফিজিওলজি বললাম, এটার কারণে আলটিমেটলি কি হয়, বডির যে কোনো একটা অর্গানে ব্লাড সাপ্লাই কিন্তু কমে যায় আলটিমেটলি। তো এখন যখন কার্ডিওভাস্কুলার, যখন হার্টে আপনি পর্যাপ্ত ব্লাড দিতে পারবেন না, তখন কি হবে, তখন হার্টের প্রিলোড আফ্লোডটা কমে যাবে। এটা গেল। কমে যাওয়ার কারণে পরবর্তীতে যেটা হয়, আমরা জানি যে আমাদের বডিতে যখন ব্লাড প্রেশারটা কমে যায়, তখন আমাদের কিডনি কিন্তু সবার আগে রেসপন্স করা শুরু করে। একটা ব্যারো রিসেপ্টর মেকানিজম কাজ করে, সরি, সবার আগে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কাজ করে, যেখানে ব্যারো রিসেপ্টর থাকে। ব্যারো রিসেপ্টর গুলো কাজ করা শুরু করে। যখন ব্যারো রিসেপ্টর কাজ শুরু করে, তখন কি হয়, তখন একটা কম্পেনসেটরি মেকানিজম হিসেবে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ডেভেলপ করে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, এবং ক্যাটেকোলামাইন রিলিজ হয়। এই ক্যাটেকোলামাইনগুলো আলটিমেটলি কি করবে, আলটিমেটলি তারা ট্যাকিকার্ডিয়া করবে এবং হচ্ছে আমাদের পেরিফেরাল ভাস্কুলার কনস্ট্রিকশন বা পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন করবে। রেসপিরেটরি কি প্রবলেম হবে, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস, একটু আগে যে কথাটা বললাম ল্যাকটিক অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যাসিডোসিস, এইটার কারণে কি হবে, আপনার বডির অ্যাসিডোসিস কন্ডিশনটাকে কম্পেনসেট করতে হবে, রেসপিরেটরি কম্পেনসেট। আপনারা অ্যাসিড বেস ব্যালেন্সে কিন্তু অলরেডি জিনিসটা জানেন। আচ্ছা, তো রেসপিরেটরি কম্পেনসেশনটা কিরকম ভাবে হবে, কম্পেনসেশনটার উদ্দেশ্য থাকবে হচ্ছে বডি থেকে অ্যাসিডের পরিমাণটা কমায় দেওয়া, অথবা যে করেই হোক পিএইচটাকে ব্যালেন্স করা। এখন আমরা জানি কি পিএইচটা সমানুপাতিক হচ্ছে বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড। এখন কোনো কারণে যখন আমাদের বডির পিএইচটা কমে যাচ্ছে, ঠিক আছে, মানে ধরেন পিএইচটা কমবে কি কারণে, এই যে এই জিনিসটা যদি বাইকার্বনেট যদি কমে যায়, তো অ্যাসিডোসিস যেহেতু কন্ডিশনটা মেটাবলিক অ্যাসিডোসিস, সো আপনাকে এটাকে কম্পেনসেট করার জন্য বা পিএইচটাকে নর্মাল রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড লেভেলটাকেও কমায় দিতে হবে, যেন উপরে আর নিচের মানটা সমান হয়ে যায়। তো এখন আপনি কার্বন ডাইঅক্সাইড কিভাবে কমাবেন, বেশি বেশি করে রেসপিরেশন নিয়ে। দ্যাটস ওয়াই পেশেন্টের কিন্তু রেসপিরেটরি রেটটা বেড়ে যায়, ঠিক আছে, যেটার কারণে আমরা পেশেন্টের ট্যাকিপনিয়া পাই বা রেসপিরেটরি রেটটা বেশি পাই। এটা একটা। আর কিডনির ব্যাপারটা আমরা সবাই জানি যে আমাদের যেহেতু একটা ভাইটাল অর্গান হচ্ছে কিডনি, যখন হার্ট ঠিক মতো বা ব্লাড পাম্প করতে পারে না বা পেরিফেরালি আমরা ঠিক মতো পারফিউশন করতে পারি না, তখন কি হয়, তখন কিডনির যে রেনাল ব্লাড ট্রান্সফিউশনটা সেটা কমে যায়। কমে গেলে কি হবে, জিএফআরটা কমে যাবে। জিএফআর যদি কমে যায় তাহলে কি হবে, আমাদের ইউরিন আউটপুটটা কমে যাবে। পরবর্তীতে আবার আমাদের যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা আছে, সেটা আবার এটাকে কম্পেনসেট করে দেয়, সেটা পরের কথা। ওকে, এন্ডোক্রাইনও কিছু চেঞ্জ হয়, যেমন আমাদের আমরা একটা বললাম রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন এগুলো রিলিজ হবে। দেন হচ্ছে আমাদের এডিএইচ হরমোন, যেটা অ্যান্টি ডায়োরেটিক হরমোন, সে কাজ করবে, যেহেতু তার বেশি বেশি করে বডিতে ফ্লুইড ধরে রাখা লাগে। প্লাস কর্টিসল রিলিজ হবে, এরকম কয়েকটা হরমোন আমাদের রিলিজ হবে। আচ্ছা, এবার আমরা আমাদের একটা ইম্পর্টেন্ট পড়ায় চলে আসি, সেটা হচ্ছে শকের ক্লাসিফিকেশন। সো আপনারা এটা কম বেশি সবাই জানেন, শকের মধ্যে আমরা কয়েকটা ক্লাসিফাই করি, হেমোরেজিক বা হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ, ডিস্ট্রিবিউটিভ, এন্ডোক্রাইন। সবচেয়ে কমন শক কোনটা বলেন তো দেখি, কমন টাইপ অফ শক এই পাঁচটার মধ্যে আমরা মোস্ট কমনলি কোনটা পাই বলেন তো দেখি। ওকে, আপনারা অনেকেই এটা রেসপন্ড করতে পেরেছেন। আমরা সবচেয়ে কমনলি পাই হচ্ছে হাইপোভলিমিক শকটা, ঠিক আছে, এটাই মেইনলি। অন্যান্য সবগুলো শকের কম্পোনেন্টও আলটিমেটলি কিন্তু এরকমই হয়। তাহলে দেখেন এই হাইপোভলিমিক শকটা আমরা কেন পাই, দুইটা কারণে পেতে পারি। একটা হচ্ছে হেমোরেজিক আর একটা হচ্ছে নন হেমোরেজিক। হেমোরেজিকটা আমরা সবাই জানি যে কোনো কারণে যদি আমাদের ব্লাড ভলিউমটা কমে যায়, সেটা আমাদের বাইরে থেকে কোনো একটা ইনজুরির কারণে হতে পারে বা যে কোনো কারণে আমাদের বডির ব্লাডটা যখন লস হয়ে যায়। আর নন হেমোরেজিক কখন, যখন ব্লাড বা অন্য কোনো ফ্লুইড, মানে ট্রমা বা হেমোরেজ ছাড়া অন্য কোনো কারণে যখন লস হয়। যেমন কি, যেমন ডিহাইড্রেশনের জন্য হতে পারে, প্রফিউজ ভমিটিং, ডায়রিয়া, ইউরিনারি লস, যেমন ডায়াবেটিস ইনসিপিডাস বা ডায়াবেটিস মেলাইটাস। দেন হচ্ছে এভাপোরেশন, বেশি বেশি করে এভাপোরেশনের জন্য। থার্ড স্পেসিং, যেটা মাধ্যমে জিআই ট্র্যাক্টের লস হয়। এরকম অনেকগুলো কারণে আমাদের ফ্লুইড লস হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর কার্ডিওজেনিক শক, আপনাদের একটু ঝামেলা হবে কার্ডিওজেনিক আর অবস্ট্রাকটিভে, কারণ দুইটার কজগুলো অনেকটা একই রকম। প্রত্যেকটা টাইপ অফ শকের ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা টাইপ অফ শকের ক্ষেত্রে কজেস গুলা কি কি এটা অবশ্যই পড়বেন, এটা কিন্তু এমসিকিউ তে লাগে, ঠিক আছে। আচ্ছা, কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আপনি দেখেন এটা কেন হয়। এইটা হচ্ছে প্রাইমারি ফেলিওর অফ দ্য হার্ট টু পাম্প ব্লাড। খেয়াল করেন, হার্টের নিজস্ব সমস্যা,
প্রাইমারি ফেলিওর অফ হার্ট, শকের নাম কি? কার্ডিওজেনিক, কার্ডিও মানে হার্ট। তো আপনি খেয়াল রাখবেন কার্ডিওজেনিক শক মানে হার্টের নিজস্ব সমস্যা, যেই সমস্যার কারণে সে আলটিমেটলি ব্লাড পাম্প করতে পারছে না। এখন হার্টের নিজস্ব সমস্যা কি কি হতে পারে? 1 নাম্বার হচ্ছে এমআই হতে পারে, 2 নাম্বার হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে বা ডিসরিথমিয়া হতে পারে, 3 নাম্বার হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে, দেন হার্টে যদি কোনো একটা ইনজুরি হয় বা কোনো একটা কার্ডিয়াক মায়োপ্যাথি ডেভেলপ করে, এগুলোর জন্য কার্ডিওজেনিক শকটা হবে। আচ্ছা, অবস্ট্রাকটিভ শক মানে হচ্ছে এখানে হার্টের নিজস্ব সমস্যা থাকবে না, বাট হার্টের যে নর্মাল হার্টকে কি করতে হয়, হার্টে কিন্তু অনেকগুলা ব্লাড ধারণ করতে হয়, ঠিক আছে, বা হার্টকে ফিলিং হতে হয়, যেটাকে আমরা বলি কার্ডিয়াক ফিলিং। তো হার্টে যে নর্মাল গুলা ব্লাড গুলা আপনি জমা করবেন বা ব্লাড গুলা ধরে রাখবেন, সেটার জন্য হার্টকে কিন্তু কম মানে ডাইলেটেড হইতে হয় বা হার্টকে কিন্তু ওই জায়গাটা করে দিতে হয়। তো আপনি যদি হার্টের চারপাশে কিংবা হার্টের ব্লাড পাম্পের ক্ষেত্রে কোনো একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে রাখেন, তাহলে কিন্তু হার্ট না ডাইলেটেড হইতে পারবে, না ঠিক মতো ফিলিং হতে পারবে, না সে পাম্প করতে পারবে। মানে এখানে হার্টের নিজস্ব কোনো দোষ নাই, কিন্তু আপনি চারপাশ থেকে এমন একটা ফ্যাক্টর হার্টের উপর ইম্পোজ করে রাখলেন, যেটার কারণে হার্ট কিন্তু ডাইলেটেড হতে পারছে না বা হার্ট ফিলিং হতে পারছে না বা হার্ট ব্লাডটাকে পাম্প করে কোথাও পাঠাতে পারছে না। এইরকম কন্ডিশন গুলোকে আমরা কি বলি? যেহেতু এখানে পাম্পের ক্ষেত্রে একটা অবস্ট্রাকশন ফিল হচ্ছে, আমরা বলি অবস্ট্রাকটিভ শক। এটার কয়েকটা কারণ আপনারা বলেন তো দেখি, নিজের মতো করে চিন্তা করে বলেন যে কি কি কারণ হতে পারে যেটার কারণে হার্ট ঠিক মতো ব্লাড পাম্প করতে পারে না। এখানে হার্টের কোনো দোষ নেই, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? একটু চিন্তা করে বলেন দেখি। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন থার্ড স্পেসিং মানে কি? আচ্ছা, থার্ড স্পেসিং মানে হচ্ছে ফ্লুইডের নর্মাল যে জায়গাটা, সেখান থেকে যখন অন্য কোনো জায়গায় চলে যায়। যেমন আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, আপনারা এই থার্ড স্পেসিং টার্মটা সবচেয়ে পরিচিত হচ্ছে জিআই ট্র্যাক্টে বা ইন্টারস্টিশিয়াল স্পেসের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে হচ্ছে ব্লাডের নর্মালি যে জায়গাটায় থাকার কথা ছিল বা ভেসেলের মধ্যে থাকার কথা, সেখানে না থেকে যখন অন্য কোনো একটা স্পেসে চলে যায়, এটাকে আমরা থার্ড স্পেসিং বলি। যেমন ধরেন আচ্ছা, যেমন ধরুন অবস্ট্রাকশন, ঠিক আছে, আমরা অবস্ট্রাকশন দিয়ে সবচেয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে কি হচ্ছে? আপনার খাবারগুলো ঠিক মতো যেতে পারছে না কোনো একটা জায়গায় অবস্ট্রাকশনের কারণে, হ্যাঁ, খাবারগুলো পাস করতে পারছে না। তো খাবারগুলো যখন এখানে জমে থাকে, জমে থাকার কারণে সে কি হয়, আলটিমেটলি এখানে ডাইলেটেড হতে থাকে, দীর্ঘদিন থাকার কারণে ফার্মেন্টেশন হতে থাকে, ব্যাকটেরিয়া দিয়ে ইনভেড হতে থাকে। তো যখন সেখানে ব্যাকটেরিয়া জমা হয় বা যখন সেখানে একটা ইনফেকশন হয় বা ইনফ্ল্যামেটরি রেসপন্স হয়, তখন সেখানে কি হয়, তখন সেখানে লিউকোসাইট গুলো আসতে থাকে এবং আলটিমেটলি একটা ইনফ্ল্যামেটরি রেসপন্সে কি ডেভেলপ করে, ওই যে একটু আগে যেটা আমরা বললাম যে সারাউন্ডিং যে ভাস্কুলেচার গুলো আছে, সেগুলার এন্ডোথেলিয়াম গুলো লিকি হয়ে যায় বা ফ্লুইড গুলা ভিতর থেকে বাইরে চলে আসতে পারে। তো সেম মেকানিজমে যখন এখানে একটা ইনফেকশন হয় বা দীর্ঘদিন যাবত ফ্লুইড গুলা পড়ে থাকে, তখন ভিতরের মানে ওখানে জলীয় অংশ থাকে অবশ্যই, খাবারের পাশাপাশি আমাদের বডির যে স্টুল বা মানে ফুডের যে বাকটা, সেখানে কিন্তু ফ্লুইড থাকে। তো সেই ফ্লুইড গুলা আলটিমেটলি বের হয়ে আসে আমাদের যে নর্মাল যে ব্লাড ভেসেল গুলা ছিল ইন্টেস্টাইনের চারদিকে, সেগুলা থেকে বাইরে বা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে বের হয়ে আসে, ঠিক আছে? এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে থার্ড স্পেসিং। ওকে, মানে নর্মাল যে জায়গায় থাকার কথা ছিল সেখানে না থেকে অন্য কোথাও সে চলে যাচ্ছে। আচ্ছা, কয়েকটা অ্যান্সার দেখতে পাচ্ছি। কার্ডিয়াক টেম্পোনেট, টেনশন নিউমোথোরাক্স। আর কেউ কিছু বলবেন? খুব ভালো অ্যান্সার হয়েছে এগুলো। আচ্ছা, তাহলে আমরা দেখে নেই। একদম ঠিক বলেছেন, কার্ডিয়াক টেম্পোনেট এবং হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। এর পাশাপাশি আমরা এম্বোলিজমটাকেও ইনক্লুড করতে পারি, যেমন হচ্ছে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম বা হচ্ছে এয়ার এম্বোলিজম। এগুলো হচ্ছে একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন, যেটা হার্টকে ব্লাড পাম্প করে বিভিন্ন জায়গায় পাঠাতে দিচ্ছে না। ডিস্ট্রিবিউটিভ শক, এটা আপনাদের খুব পরিচিত। আমাকে কেউ নাম বলতে পারেন 3 ধরনের ডিস্ট্রিবিউটিভ শকের নাম? খুব কমন আমরা 3টা শক পেয়ে থাকি এবং আমাদের মোস্ট কমন যে শকটা আমরা সার্জিক্যাল পেশেন্টের ক্ষেত্রে ডিল করি, সেটাও কিন্তু এই ডিস্ট্রিবিউটিভ শকের অন্তর্ভুক্ত। ঠিক আছে, একটু নামগুলো আমাকে বলেন দেখি। ওকে, তাহলে আমরা কিছু অ্যান্সার পেয়ে গেলাম। নিউট্রোজেনিক শক, সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক, তাই না? আচ্ছা, এই 3টা আমরা আসলে বলি ডিস্ট্রিবিউটিভ শক, এই 3টাকে একসাথে। আচ্ছা, তাহলে দেখেন এই 3টার কথা এখানে বলা হয়েছে, সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক, আরেকটা হচ্ছে
নিউরোজেনিক বা হচ্ছে স্পাইনাল কর্ড রিলেটেড যে শকটা। আচ্ছা, এখন এগুলা কেন কি হয় এটা আমাদের এখন আপাতত জানতে হবে না, বা এটার ফিচারগুলো আমরা এখানে জানবো না। জাস্ট একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ শক কিন্তু বাকি শকগুলোর চেয়ে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? অন্যান্য সব শকে আপনি দেখবেন কি যে অর্গান কেন পারফিউশন হইতে পারে না, দেখা যায় যে মানে ভাস্কুলার যে ডাইলেটেশন বা সিস্টেমিক রেজিস্ট্যান্স কম এগুলোর জন্য, হ্যাঁ। কিন্তু অন্যান্য সব শকে আপনি দেখবেন যে পেরিফেরিটা কিন্তু কোল্ড অ্যান্ড কাম থাকে, তাই না? পেরিফেরিটা কাম অ্যান্ড কোল্ড থাকে। এখন এটা কেন থাকে? কারণ ওই যে ঠিক মতো ব্লাড গুলা যেতে পারে না, পেরিফেরাল ব্লাড ভেসেল গুলা কিন্তু তখন ডাইলেটেড থাকে না, কনস্ট্রিক্টেড থাকে, ভাস্কুলার রেজিস্ট্যান্সটা তখন বেশি থাকে অন্যান্য শকে। কিন্তু ডিস্ট্রিবিউটিভ শকের একটা ডিফারেন্স হচ্ছে এখানে ভাস্কুলার কনস্ট্রিকশন হয় না, বরং ডাইলেটেশন হয়, যার কারণে আমাদের যে ভেসেল রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো কম থাকে। দ্যাট মিনস পেরিফেরিতে ব্লাডটা যেতে পারে। ঠিক আছে? এখন এটা কেন? সেটা হচ্ছে অ্যানাফাইলেকটিক শকের ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের হিস্টামিন রিলিজ হয়, এবং হিস্টামিন হচ্ছে একটা পটেনশিয়াল ভেজোডাইলেটর। আবার স্পাইনাল কর্ড ইনজুরির ক্ষেত্রে যেটা হয়, সিম্প্যাথেটিক আউটফ্লোটা ঠিকমতো যেতে পারে না। আমরা জানি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমই কিন্তু মেইনলি ট্যাকিকার্ডিয়া করে বা ভেজো কনস্ট্রিকশন করে। সো সিম্প্যাথেটিক আউটফ্লোটা এখানে ফেল করে। আর সেপসিসের মেকানিজমটা ওরা বলে থাকে যে এটা খুব একটা নোন মেকানিজম না, বাট মেবি আমাদের সেপসিসে যেহেতু ব্যাকটেরিয়াল টক্সিন দিয়ে হয়, সো এটা এন্ডোটক্সিনের কারণে সম্ভবত হতে পারে, ধারণা করা হয়। ওকে, সো এইসব কারণে ডিস্ট্রিবিউটিভ শকটা বাকি শকগুলোর চেয়ে একটু ডিফারেন্ট। আমরা একটু পরে বক্সে আরো ডিটেলস দেখবো। আর এন্ডোক্রাইন শক কিরকম হতে পারে? এন্ডোক্রাইন অর্গানই তো কয়েকটা, যে আমরা হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম রিলেটেড হতে পারে, দেন হচ্ছে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সির জন্য হতে পারে, থাইরোটক্সিকোসিস বা এই কারণে, এই কারণগুলো আমরা জাস্ট মনে রাখি। আচ্ছা, এখন দেখেন এই বক্সটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বক্স আপনাদের জন্য, এবং যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামে এখান থেকে একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন এটা আপনি মনে রাখবেন কিভাবে? এটা আপনি যতই পড়েন আপনার এত রকমের শখ আপনি এভাবে মনে রাখতে পারবেন না। সো আপনার কি করতে হবে? আপনার একটু টেকনিক্যালি আগাইতে হবে। আমি টেকনিকটা এখানে বলবো, সেটা হচ্ছে আপনি সবসময় মনে রাখবেন হাইপোভলিমিকে যা হবে ডিস্ট্রিবিউটিভে তার বিপরীত ঘটনা ঘটবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট নরমালি দেখেন হাইপোভলিমিক শকে যেহেতু প্রিলোড কম, সো কার্ডিয়াক আউটপুট এখানে কম থাকবে। তাহলে সেপটিকে কি হবে? বেশি থাকবে। যেহেতু আমরা এটা এটা আপনি ডিস্ট্রিবিউটিভটা সেপটিক দিয়ে চিন্তা করেন তাহলে ইজি হবে, যেহেতু আমরা কমনলি এই পেশেন্টেই পেয়ে থাকি, হ্যাঁ, আমাদের সার্জিক্যাল ওয়ার্ডে। আচ্ছা, তাহলে দেখেন যদি আমরা কার্ডিয়াক আউটপুটের কথা চিন্তা করি, এটা হাইপোভলিমিকে কম থাকবে আর ডিস্ট্রিবিউটিভে এটা বেশি থাকবে। আচ্ছা, এবার দেখেন আপনি ভাস্কুলার রেজিস্ট্যান্স। ভাস্কুলার রেজিস্ট্যান্স আমরা জানি যে সব ধরনের শকে কি হয়, পেরিফেরাল ভেজো কনস্ট্রিকশন হয়, সো এটা সব জায়গায় হাই থাকবে, একমাত্র ডিস্ট্রিবিউটিভে এটা লো থাকবে। এখন ভেনাস প্রেশার বা ব্লাড প্রেশার, আমরা জানি কি ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল রেজিস্ট্যান্স। পেরিফেরাল রেজিস্ট্যান্স, এখন দেখেন কার্ডিয়াক আউটপুট পেরিফেরাল রেজিস্ট্যান্স দুইটার একটাও যদি কমে তারপরও কিন্তু বিপি কমে যাবে। এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন ডিস্ট্রিবিউটিভে কার্ডিয়াক আউটপুট বেশি ছিল কিন্তু রেজিস্ট্যান্স তো কম, সো আলটিমেটলি ব্লাড প্রেশারের কি হবে? ব্লাড প্রেশারটা কমেই যাবে। আর হাইপোভলিমিকেও দেখেন সেম জিনিস, এখানে যদিও ভাস্কুলার রেজিস্ট্যান্সটা হাই কিন্তু কার্ডিয়াক আউটপুট কম, তো এই দুইটার একটা কম্পোনেন্টও যখন কম থাকবে তখন আলটিমেটলি ব্লাড প্রেশারের কি হবে? কমে যাবে। ঠিক আছে, সো এটা কম থাকবে। আচ্ছা, এটা গেল। আর মিক্সড ভেনাস স্যাচুরেশন, মিক্সড ভেনাস স্যাচুরেশন এটার ক্ষেত্রেও সেম, এটা যেহেতু হাইপোভলিমিকে কম, সো ডিস্ট্রিবিউটিভ এটা বেশি থাকবে ভেনাস স্যাচুরেশনটা। অক্সিজেন স্যাচুরেশনটা সবসময় ডিস্ট্রিবিউটিভে বেশি থাকে। কেন বেশি থাকে? ওই যে পেরিফেরিতে ঠিকমতো পারফিউশন হয় বলে। আচ্ছা, আর বেস ডেফিসিট এমন একটা জিনিস যেটা আপনি যে কোনো ধরনের শকেই হাই পাবেন। জাস্ট এইভাবে আপনি মনে রাখেন, ঠিক আছে? সবসময় আপনি মেইনলি পড়বেন এই দুটো জিনিস, হাইপোভলিমিক এবং ডিস্ট্রিবিউটিভ। ওকে, আচ্ছা, এইভাবে যদি পড়েন আপনার এটা মনে রাখতে খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, এই গেল হচ্ছে শকের আমাদের যে ক্লাসিফিকেশন গুলা, সেগুলো আমরা পড়লাম। এবার আমরা আসি হচ্ছে আরেক ধরনের ক্লাসিফিকেশন বা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বা কনসিকোয়েন্স। সেটা হচ্ছে কিছু শক থাকে যেগুলোকে আপনি রিসাসিটেশন করতে পারেন, আর কিছু শক থাকে যেগুলোকে আপনি রিসাসিটেশন করতে পারেন না, সেগুলোকে আমরা বলি হচ্ছে আনরিসাসিটেবল শক। আচ্ছা, এখন দেখেন যদি আনরিসাসিটেবল শক থাকে, এটা একটা ক্লিনিক্যাল কনসিকোয়েন্স বা একটা কমপ্লিকেশন আমরা বলতে পারি। এখান থেকে আলটিমেটলি যে ঘটনাটা ঘটে এটাকে বলা হয় ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি বা সার্স। আচ্ছা, সার্স এর কিছু ফিচার আপনারা চ্যাপ্টার 5 এ পড়বেন, সো এখানে আমি ডিটেইলস বলবো না, জাস্ট এখানে আপনি জিনিসটা বুঝেন যে ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি মানে কি। আচ্ছা, এই যে আপনি শকে দেখতেছেন যে ব্লাড ঠিক মতো চারপাশে যেতে পারছে না, পারফিউশনটা কম হচ্ছে, আলটিমেটলি সেল ডেথ হচ্ছে, সেলুলার লাইসিস হচ্ছে। তো যে কোনো একটা জায়গায় যখন ব্লাড সার্কুলেশনটা কমে যায় সেখানে টিস্যু ডেথ হয় না? আলটিমেটলি টিস্যু ডেথ হলে কি হয়? টিস্যু ডেথ হওয়া মানে হচ্ছে ইসকেমিয়া হওয়া, তাই না?
ইস্কেমিয়া ডেভেলপ করলো। আচ্ছা, এখন যখন একটা জায়গায় ইস্কেমিয়া ডেভেলপ করলো, তো আপনার কি মনে হবে আমি ইস্কেমিয়াটা কিভাবে প্রিভেন্ট করতে পারি? আমি যদি সেখানে ব্লাড সার্কুলেশনটা বাড়ায় দিই তাহলে ইস্কেমিয়াটা কমে যাবে। বিষয়টা কিন্তু এরকম না, আপনাকে সবকিছু একটা পরিমিত ভাবে করতে হবে। ধরেন আপনি একটা জায়গায় কন্টিনিউয়াসলি ইস্কেমিয়া হচ্ছে, সেখানে কিছু হাবিজাবি প্রোডাক্ট রিলিজ হয়, যেমন ওই যে আমরা বললাম সেল লাইসিস হয়ে হাবিজাবি কিছু প্রোডাক্ট রিলিজ হয়, সেলুলার ডেব্রিজ আসে। দেন যে কোনো একটা জায়গায় যখনই সেল ইনজুরি হবে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আসবে, প্লাস সেখানে যেহেতু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে সেখানে এই ল্যাকটিক অ্যাসিড আসবে। সো এই যে ল্যাকটিক অ্যাসিড, পটাশিয়াম, এগুলো আলটিমেটলি আমাদের সার্কুলেশনে বেড়ে যাচ্ছে। এখন যখন একটা জায়গায় ব্লাড সার্কুলেশন কম, সেই নির্দিষ্ট জায়গায় পটাশিয়াম, অ্যাসিড, সেল ডেব্রিজ এগুলো জমলো। কিন্তু আপনি যখন হঠাৎ করে সেখানে বেশি বেশি করে সার্কুলেশন দিয়ে দিলেন, ব্লাড সার্কুলেশন দিয়ে দিলেন, যেটাকে আমরা বলতেছি কি রিপারফিউশন বলতেছি, হ্যাঁ। তা আপনি হঠাৎ করে যখন একটা জায়গায় রিপারফিউশন করছেন, তখন কি হয়, তখন এই যে যে জিনিসগুলো, যে কম্পোনেন্টগুলো জমে ছিল, সেগুলো আলটিমেটলি ওয়াশ আউট হয়ে যায়। ওয়াশ আউট হয়ে সেগুলো পুরো বডির সার্কুলেশনে ছড়ায় পড়ার একটা টেন্ডেন্সি থাকে। আবারও বলি যে একটা নির্দিষ্ট জায়গায় সেখানে ইনজুরি ছিল, সেখানে ইস্কিমিয়া ছিল, সেখানে অ্যাসিড জমা হয়েছিল, পটাশিয়াম লোড জমা হয়েছিল, যখন আপনি সাডেনলি সেই জায়গাটা একটা ব্লাড ট্রান্সফিউশন করে দিলেন, তখন এই জিনিসগুলা পুরো সার্কুলেশনে ছড়ায় পড়লো। ছড়ায় পড়ার কারণে তারা কোথায় চলে যাচ্ছে, আলটিমেটলি তারা হার্টে চলে যাচ্ছে, লাংসে চলে যাচ্ছে, কিডনিতে চলে যাচ্ছে, ব্রেইনে চলে যাচ্ছে। যখন সে হার্টে চলে যাচ্ছে সে কি করবে, সে ডিরেক্টলি একটা মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করবে, ভাস্কুলার ডাইলেটেশন করবে, হাইপোটেনশনটাকে আরো অ্যাগ্রাভেট করে দিবে। আচ্ছা, তারপর ধরেন সে লিউকোসাইট গুলোকে অ্যাক্টিভেশন করবে, আলটিমেটলি একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স সে ইনিশিয়েট করে দিবে পুরো বডিতে। দেন তারা যখন সিস্টেমিক সার্কুলেশনে যাবে, তখন তারা লাংসে যদি চলে যায় তখন কি হবে, অ্যাকিউট লাং ইনজুরি হবে। কিডনিতে যদি চলে যায় অ্যাকিউট কিডনি ইনজুরি হবে। ব্রেইনে যদি যায় সেরেব্রাল ইডেমা হবে। এর মাধ্যমে আলটিমেটলি মাল্টিপল অর্গান ফেইলিওর এবং ডেথ হবে। এইখানে দেখেন কি কি অর্গান ফেইলিওর কিভাবে কি হবে সবকিছু সুন্দর করে দেওয়া আছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স, এটা একটু আপনারা জেনে রাখবেন। এটা অনেক সময় পরীক্ষায় বিভিন্ন ভাইভাতে এটা জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাল্টিপল অর্গান ফেলিওর কি আমরা বুঝে গেলাম কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন এই গেল হচ্ছে আমাদের আনকম্পেনসেটেড বা আনরিসাসিটেবল শক। এরপরে আমরা আসি কম্পেনসেটেড এবং আনকম্পেনসেটেড শকের ব্যাপারে, হ্যাঁ। আচ্ছা, কম্পেনসেটেড শকের মধ্যে আমরা দুইটা আলোচনা করব, একটা হচ্ছে মাইল্ড শক আর একটা মডারেট। আর আনকম্পেনসেটেড মানে হচ্ছে সিভিয়ার শক। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কখন পর্যন্ত কম্পেনসেটেড শক বলবো, যখন আমাদের বডির যে লসটা হয়েছে বা যেই শকটা হয়েছে এটা আমাদের নিজস্ব বডির নিজস্ব মেকানিজম যখন এটাকে কম্পেনসেট করে ফেলতে পারে, তখন এটাকে আমরা কম্পেনসেটেড শক বলবো। এরা কারা কম্পেনসেট করবে, কিডনি কিছুটা করবে, হার্ট কিছুটা করবে, হ্যাঁ। তো এটা কিভাবে হয়, এই মেকানিজমটা হচ্ছে যে আমাদের বডির যেগুলো নন এসেনশিয়াল অর্গান, নন এসেনশিয়াল বলতে গিয়ে সবই তো এসেনশিয়াল, বাট যেগুলো ভাইটাল না, যেমন আমাদের স্কিন, মাসেল, জিআই ট্র্যাক্ট, এইগুলাতে পারফিউশনটা কমে যাবে। তাহলে বাড়বে কোথায় কোথায়, আমাদের ভাইটাল অর্গান গুলাতে বাড়বে। যেমন কি, যেমন হচ্ছে আমাদের লাংস, কিডনি, ব্রেইন, এইগুলাতে ফ্লোটাকে প্রিজার্ভ করবে, ব্লাড ভলিউম এবং ফ্লোটাকে প্রিজার্ভ করবে। ঠিক আছে, সো এই ধরনের শকে আমরা ট্যাকিকার্ডিয়া এবং কোল্ড পেরিফেরি ছাড়া আর তেমন কোনো ফিচার পাবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কম্পেনসেটেড কিভাবে হচ্ছে, আমাদের যে নন এসেনশিয়াল অর্গানগুলো আছে সেগুলাতে ব্লাড ফ্লো কমে এসেনশিয়াল অর্গানগুলোতে ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ধরেন আরো বেশি ফ্লুইড লস হইলো, যেমন যদি অ্যারাউন্ড 15% পর্যন্ত সার্কুলেটরি ব্লাড ভলিউম লস হয়, তাহলে বডির যে কম্পেনসেটরি মেকানিজমটা ছিল সেটা ওভারলোড করে যায়, করে গিয়ে আলটিমেটলি কিন্তু একটা ডিকম্পেনসেশন বা একটা প্রোগ্রেসিভ ডিকম্পেনসেশন মেকানিজম শুরু হয়ে যায়। এই ডিকম্পেনসেশনটাকে আমরা আবার সিভিয়ার শক বলে থাকি, যেখানে দেখা যায় কি একটা প্রোফাউন্ড ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন এবং ইউরিনারি আউটপুটটা আলটিমেটলি জিরোর মতো হয়ে যায়। ঠিক আছে, সো এইখানে দেখেন ক্লিনিক্যাল ফিচার্স অফ শক, এখানে আমরা শকের ক্ষেত্রে পেশেন্টের কি কি ক্লিনিক্যাল ফিচার পাই সবগুলা বলা হয়েছে এবং কোন ধরনের শকে কোনটা কতটুকু থাকবে সেগুলো আলোচনা করা হয়েছে। ওকে, এটা আমরা একটু পড়ে রাখবো। তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে ল্যাকটিক অ্যাসিডোসিস এটা এমন একটা ফিচার যেটা আমরা কিনা মাইল্ড শক থেকে শুরু করে সব ধরনের শকেই পাবো, আর কোনোটা কিন্তু আমরা মাইল্ড শকে খুব একটা পাচ্ছি না। ঠিক আছে, সো ল্যাকটিক অ্যাসিডোসিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ক্লিনিক্যাল ফিচারগুলো, এটা অলরেডি আমরা বলে ফেলছি। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে সব পেশেন্টই কিন্তু আমরা সব ধরনের ক্লিনিক্যাল ফিচার পাবো না। সো আমাদের রেগুলার যে ক্লিনিক্যাল ফিচারগুলো, যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলোর বাইরেও আমাদের আরো কিছু দেখতে হয়, যেমন ক্যাপিলারি রিফিল টাইমটা আমরা অনেক সময় দেখে থাকি। আচ্ছা, পুরাতন বইয়ে হেমোরেজ টপিকটা আরো পরে ছিল, বাট আপনাদের নতুন যে এডিশনটা সেখানে হেমোরেজ টপিকটাকে এই এই জায়গাটার পরে নিয়ে আসা হয়েছে। সো এটার তেমন কোনো রিজন আমি দেখি না, বাট যেহেতু আমরা এভাবে সিরিয়ালটা করা, আমরা এভাবেই পড়বো জিনিসটা।
আচ্ছা, এখন হেমোরেজের ক্লাসিফিকেশন, হেমোরেজ বলতে আমরা নর্মালি ব্লাড লসটাকে বুঝি। হ্যাঁ, এর মধ্যে আমাদের হেমোরেজটাকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি, যেমন রিভিলড হেমোরেজ বা কনসিলড হেমোরেজ। আরেকটা আপনারা জানেন সার্জারি রিলেটেড, প্রাইমারি, রিঅ্যাকশনারি, সেকেন্ডারি হেমোরেজ। আর আরেকটা হচ্ছে সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল হেমোরেজ। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন তো যে রিঅ্যাকশনারি হেমোরেজটা অপারেশনের কতক্ষণ পরে হয়? আমি গত ক্লাসে একবার বলেছিলাম। রিঅ্যাকশনারিটা কখন হয় এবং সেকেন্ডারিটা কখন হয়, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ওকে। আচ্ছা, আর রিভিলড আর কনসিল বলতে আমরা কি বুঝি? রিভিলড আমরা বলি হচ্ছে যখন অবভিয়াস একটা এক্সটার্নাল হেমোরেজ থাকে, দ্যাট মিন্স কোনো জায়গায় কেটে গেল, ব্লাড আসতেছে, আপনি দেখতে পাচ্ছেন। সেটা ইদার ওপেন আর্টারিয়াল উন্ড হতে পারে, কোনো হেমাটেমেসিস হতে পারে। হ্যাঁ, আর কনসিল বলতে কি বডির কোনো একটা ক্যাভিটিতে যখন একটা হেমোরেজ কন্টেন্ট থাকে যেটা আপনি দেখতে পাচ্ছেন না। যেমন কি হয়, যেমন পেলভিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, রেট্রোপেরিটোনিয়াম বা কোনো লিম্বের ভিতরে, এইসব জায়গায় অনেক সময় জমা হয়ে থাকে যেটা আমরা খালি চোখে বা বাহির থেকে দেখতে পারি না। সো এটা হচ্ছে আমাদের রিভিলড এবং কনসিলড। এখানে খেয়াল করেন কনসিলটা কিন্তু একটু বেশি ডেঞ্জারাস আমাদের জন্য, তাই না? কারণ রিভিলটা দেখলে আমরা জানি, সেটা আমরা প্রিকশন নেই, কিন্তু কনসিলটা আমরা জানি না। সো আমাদের অগোচরেই দেখা যায় আমরা অন্যান্য কাজ করতে করতে বা পেশেন্টের অন্যান্য জিনিসপাতি কারেকশন করতে করতে আলটিমেটলি কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যেতে থাকে, শকে চলে যেতে থাকে। ওকে। আচ্ছা, এরপরে আমরা আসি একটা অপারেশনের পরে পেশেন্টের ৩ ধরনের হেমোরেজ হতে পারে: প্রাইমারি, রিঅ্যাকশনারি এবং সেকেন্ডারি হেমোরেজ। হ্যাঁ, সো প্রাইমারিটা আমরা কখন বলবো? আপনাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে রিঅ্যাকশনারিটা আমরা কখন বলি। দেখি আপনারা কেউ বলতে পেরেছেন কিনা আমরা রিঅ্যাকশনারি হেমোরেজ কখন বলি। আমি একটু যদি কমেন্ট গুলো দেখি, রিঅ্যাকশনারি হেমোরেজটা আমরা কখন বলবো তাহলে? ওকে, একজন আনসার করেছেন রিঅ্যাকশনারি হেমোরেজ হচ্ছে উইদিন 24 আওয়ার। এক্স্যাক্টলি আমরা 24 আওয়ারের মধ্যে হলে সেটাকে রিঅ্যাকশনারি বলি। তাহলে দেখেন প্রাইমারিটা হচ্ছে একদম সার্জারির সময় যেটা হয়, মানে এটা হচ্ছে একটা রেজাল্ট অফ এন ইনজুরি। আচ্ছা, সেকেন্ডারিটা আমরা কখন বলি? সেকেন্ডারিটা আমরা বলি হচ্ছে যখন পেশেন্টের উইদিন 24 আওয়ার্স, পোস্ট অপারেটিভ উইদিন 24 আওয়ার যখন হেমোরেজ হয়, সেটাকে আমরা বলি হচ্ছে রিঅ্যাকশনারি। এই রিঅ্যাকশনারি হেমোরেজের কজগুলা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনাদের লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি কি কারণে রিঅ্যাকশনারি হেমোরেজ হতে পারে খেয়াল করেন। একটা হচ্ছে অপারেশনের সময় সেখানে যেহেতু অনেক ভেসেল লাইসিস হচ্ছে, রাপচার হচ্ছে, তো সেখানে কিন্তু বডির ভিতরে বিভিন্ন জায়গায় ক্লট জমা হয় ব্লাড ভেসেলটাকে লোকালি ব্লিডিংটাকে বন্ধ করার জন্য। তো কোনো কারণে আপনি যখন পেশেন্টকে রিসাসিটেশন করতেছেন, মানে ফ্লুইড দিচ্ছেন, তখন দেখা যায় কি কোনো কারণে ফ্লুইডের চাপে এই ক্লটগুলো ডিসলজমেন্ট হয়ে যায় বা খুলে যায়। তো যখন ক্লট ডিসলজমেন্ট হয়ে যায় তখন কিন্তু পেশেন্টের ব্লিডিং হবে। সো ক্লট ডিসলজমেন্ট ১ নাম্বার। আচ্ছা, ২ নাম্বারে দেখেন আপনি যখন পেশেন্টের ব্লাড প্রেশারটাকে নর্মাল করে দিচ্ছেন বা আপনি রিসাসিটেশন করতেছেন, ব্লাড প্রেশার যখন নর্মাল হবে তখনও কিন্তু ব্লিডিং হতে পারে, কারণ আগে ব্লাড প্রেশারটাকে আপনি ইনিশিয়ালি কমায় রাখছিলেন। সো নর্মাল যখন হয়ে যাবে তখন সেখান থেকে ব্লিডিং হইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ভেজোডাইলেটেশনের জন্য হতে পারে, আবার কিছু টেকনিক্যাল ফেলিওরের জন্য হতে পারে, যেমন স্লিপেজ অফ লাইগেচার। আপনি অপারেশনের সময় কোনো একটা জায়গায় লাইগেচার দিয়ে আসছিলেন ব্লাড ভেসেলটা থেকে ব্লিডিং বন্ধ করার জন্য, কিন্তু কোনো কারণে যদি ওই লাইগেচারটা স্লিপ করে যায় তখন এই ধরনের ঘটনা হতে পারে। সেকেন্ডারি হেমোরেজ আমরা কখন বলবো? সেটা হচ্ছে 7 থেকে 14 দিন, অপারেশনের পরে 7 থেকে 14 দিনের মধ্যে যদি কোনো একটা হেমোরেজ হয়। এটা কেন হবে? এটা হচ্ছে ওয়াল যদি স্লাফিং অফ করে, মানে কোনো কারণে ওয়াল থেকে যদি ক্ষয় হয়ে যায়। কি কারণে হতে পারে? একটা হচ্ছে আপনি কোনো একটা ড্রেন টিউব দিয়ে আসলেন বা কোনো একটা প্রেসার দিয়ে কিছু একটা দিয়ে আসলেন বা কোনো একটা সুচারিং করে আসলেন, ওইটার চাপে হতে পারে, প্রেসার নেক্রোসিস যেটাকে আমরা বলি। আবার ইনফেকশনের জন্য হতে পারে, ম্যালিগনেন্সির জন্য হতে পারে। প্রত্যেকটা কজ খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যে কোনো একটা পরীক্ষায় এই কজগুলো পাবেনই। সো এটা অবশ্যই আপনারা ভালো করে পড়বেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল হেমোরেজ। সার্জিক্যাল হেমোরেজ মানে কি? যেটা সার্জারি রিলেটেড হচ্ছে এবং যেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের সার্জারি করতে হবে, দ্যাটস ইট। আর নন সার্জিক্যাল মানে কি? যেটা কোনো সার্জারির কারণে হচ্ছে না, বরং জেনারেলাইজড একটা র সারফেস থেকে ব্লিডিং হচ্ছে বা মিউকাস মেমব্রেন থেকে ব্লিডিং হচ্ছে, এবং এটার কজটা কি হবে? এটার কজ হবে হচ্ছে কোয়াগুলোপ্যাথি, এবং যেটা আমরা সার্জারি করেও স্টপ করতে পারবো না। সো দুইটা জিনিস, একটা হচ্ছে যেটা কারণ হচ্ছে কোনো একটা ডিরেক্ট ইনজুরি এবং যেটাকে আমরা সার্জারি করে কন্ট্রোল করতে পারি। আর নন সার্জিক্যাল মানে হচ্ছে যেটা কোনো মানে সার্জারি বা কোনো ইনজুরির কারণে হয় না, বরং সেটাকে আমরা সার্জারি করেও বন্ধ করতে পারি না, যেমন কোয়াগুলোপ্যাথি, যেমন আপনারা কমনলি জানেন হেমোফিলিয়া বা হচ্ছে আইটিপি, এগুলা। আচ্ছা, এখন দেখেন যে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে কিনা সেটা আমরা ডায়াগনোসিস কিভাবে করি। এইখানে আপনাদের আগের বইয়ে খুব সুন্দর একটা কথা ছিল, সেটা হচ্ছে ডায়নামিক ফ্লুইড রেসপন্স, ডিএফআর।
ডাইনামিক ফ্লুইড রেসপন্স, এই হেডিং এ এই অংশগুলো আলোচনা করা হয়েছিল। ওইটা আমাদের একবার আপনাদের 5th ইয়ারে থাকতে আমাদের একটা অ্যাসেসমেন্ট রিসাসিটেশন বলছি, আচ্ছা আমাদের একটা অ্যাসেসমেন্ট এক্সাম হতো প্রফের আগে, তো ওই অ্যাসেসমেন্ট প্রোগ্রামে এইটা দিয়ে দিয়েছিল অ্যাসেসমেন্ট এক্সামে যে ডাইনামিক ফ্লুইড রেসপন্স বলতে কি বুঝো এরকম। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। এটা বলতে আমরা একটা শকের পেশেন্টকে বা একটা পেশেন্টকে আমরা যখন রিসাসিটেট করি তখন তার মানে ফ্লুইড দেওয়ার পর তার কি ধরনের রেসপন্স হচ্ছে এটার উপর ভিত্তি করে আমরা 3টা ক্যাটাগরাইজ করি, রেসপন্ডার, ট্রানজিয়েন্ট রেসপন্ডার এবং হচ্ছে নন রেসপন্ডার। আচ্ছা, তাহলে দেখেন রেসপন্ডার বলতে আমরা কি বুঝাবো? রেসপন্ডার বলতে আমরা বুঝাবো যদি পেশেন্টের আমরা ব্লাড মানে ফ্লুইড দেওয়ার পরে তার যদি একটা ভালো এবং সাস্টেইনড ইমপ্রুভমেন্ট থাকে, দ্যাট মিনস তার ফ্লুইড দেওয়ার পরে তার ইমপ্রুভ করবে এবং সেই ইমপ্রুভমেন্টটা সাস্টেইন করতে হবে ব্লাড প্রেশার, হ্যাঁ, সেটাকে আমরা বলবো হচ্ছে রেসপন্ডার। আমি আবারও বলি, আপনি একটা বোলাস ট্রান্সফিউশন মানে কি, আপনি ধরেন একটা রানিং যে ফ্লুইডটা আমরা দিই এটাকে আমরা বোলাস ট্রান্সফিউশন বলতেছি। ধরেন একটা শকের পেশেন্ট আপনার কাছে আসলো, আপনি তাকে বলে দিলেন যে 500 ml নর্মাল স্যালাইন রানিং দিয়ে দাও, তো রানিং দেওয়ার পরে তার যে একটা ইমপ্রুভমেন্ট হইলো সেটা যদি সাস্টেইন করে মানে আপনি ফ্লুইড বন্ধ করার পরও যদি সেই ইমপ্রুভমেন্টটা থেকে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে রেসপন্ডার। ট্রানজিয়েন্ট রেসপন্ডার মানে কি, আপনি ফ্লুইড দিলেন, একটা ইমপ্রুভমেন্ট হইলো কিন্তু সেটা পারসিস্ট করলো না। এটা কি মিন করে? এইটা মিন করে যে তার অবশ্যই ভিতরে ভিতরে একটা হেমোরেজ আছে, মানে দ্যাট মিনস তার একটা অ্যাক্টিভ হেমোরেজ আছে, কিন্তু সেই হেমোরেজের রেটটা আপনি যে তাকে ভলিউম দিচ্ছেন তার রেটের চেয়ে কম। দ্যাট মিনস এই জন্য আপনি যখন ভলিউম দিচ্ছেন তখন সে ভালো থাকছে, আপনি যখন ফ্লুইড দেওয়া বন্ধ করে দিচ্ছেন তখন আবার হেমোরেজ বেড়ে সে খারাপ হয়ে যাচ্ছে। আর নন রেসপন্ডার মানে কি, যাকে আপনি যতই ফ্লুইড দেন না কেন কোনো ইমপ্রুভমেন্ট হবে না। কেন? কারণ তার যে হেমোরেজটা সেটা আপনার ভলিউমের তুলনায় অনেক বেশি। তো সবচেয়ে খারাপ হচ্ছে এরা। এটা দেখে আমরা বুঝি যে কোনো পেশেন্ট অ্যাক্টিভলি ব্লিড করছে কি করছে না। এখন এই অ্যাক্টিভ ব্লিডিং করছে কি করছে না এটা জানা আমাদের কেন দরকার এটা আমি বলছি। আচ্ছা, তার আগে একটু বলে নিই, আপনারা টেবিল নাম্বার 2.3 এখানে ট্রেডিশনালি হেমোরেজিক শকের একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, এখন খুব বেশি ইউজ হয় না, তারপর আপনারা একটু পড়ে নেবেন যে ব্লাড ভলিউম কতটুকু লস হলে আমরা কোন ক্লাসিফিকেশনে অন্তর্ভুক্ত করি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন হেমোরেজ রিসাসিটেশন, আপনি রিসাসিটেট কিভাবে করবেন। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি রিসাসিটেশন কেমন করবেন সেটা একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে পেশেন্ট অ্যাক্টিভলি ব্লিড করছে কি করছে না। যদি অ্যাক্টিভলি ব্লিডিং করে আপনার এক ধরনের মেকানিজম, যদি অ্যাক্টিভলি ব্লিডিং না করে আরেক ধরনের মেকানিজম। আচ্ছা, এখন পেশেন্ট যদি অ্যাক্টিভলি ব্লিডিং করে তাহলে আপনার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে হচ্ছে আপনি হেমোরেজের সাইটটাকে আইডেন্টিফাই করবেন এবং হেমোরেজটাকে কন্ট্রোল করবেন, টু আইডেন্টিফাই এবং কন্ট্রোল হেমোরেজ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 1 নম্বর কাজ। আচ্ছা, তাহলে এইটা করার পরে আপনি কি করবেন? এটা করার পরে আপনি রিসাসিটেশনের বাদ বাকি যে কাজগুলো সেগুলা করবেন। ঠিক আছে, তাহলে এখন এই যে আমাদের যে হেমোরেজের পেশেন্টকে আপনি অ্যাক্টিভ হেমোরেজ পাইলে যেই মেকানিজমে তাকে রিসাসিটেশন করবেন সেই মেকানিজমটাকে বলা হয় হচ্ছে ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন। ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন দাগায় রাখেন, খুবই ইম্পর্টেন্ট, এটার পয়েন্টগুলো আমাদের লাগবে। ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন, এই যে এখানেও আছে, এখানে দেখেন গোল দেওয়া আছে 4টা গোল, খুবই ইম্পর্টেন্ট, আমি পরে আবার দেখাচ্ছি। এই 4টা গোল আপনি অবশ্যই পড়বেন। ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশনের 4টা গোল কি? 1 নম্বরে দেয়া দেখেন ড্যামেজ কন্ট্রোল সার্জারি, এটা আমি একটু পরে বলতেছি এটা কি জিনিস। 2 নম্বরে দেখেন পারমিসিভ হাইপোটেনশন। 3 নম্বরে ব্যালেন্সড একটা ট্রান্সফিউশন, দ্যাট মিনস আপনি 1:1 রেশিওতে আরবিসি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিবেন। আর এটাকে আবার 1:1:1 বলা হয়, যেখানে আপনি আরবিসি প্লাজমা আর হচ্ছে হোল ব্লাড এগুলাকে প্লেটলেট এই 3টাকে আপনি দিবেন। হ্যাঁ, আরবিসি দিবেন, প্লাজমা দিবেন এবং প্লেটলেট দিবেন, এভাবে আমরা বলে থাকি। আর আরেকটা হচ্ছে তার যদি কোনো একটা কোয়াগুলোপ্যাথি থাকে সেটাকে আমরা ট্রিট করব। এখান থেকে আপনি 4টা পয়েন্ট দেখতে পারেন, অথবা এখানে দেখেন আবার দেওয়া আছে কি কি জিনিস আমরা করব। তাহলে দেখেন ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশনে আমরা কি করব, যে পেশেন্টের অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটাকে আমাদের সবার আগে কন্ট্রোল করতে হবে, দ্যাট মিনস র্যাপিড হেমোরেজ কন্ট্রোল। 2 নম্বরে আমরা পেশেন্টের পারমিসিভ হাইপোটেনশন, কারণ প্রেশার যদি আমরা নর্মাল করতে যাই ব্লিডিং আরো বেড়ে যাবে, সো আমরা তার হাইপোটেনশনটাকে পারসিস্ট করতে দিব। 3 নম্বর হচ্ছে তার অ্যাভয়েড ডাইলিউশনাল কোয়াগুলোপ্যাথি। আমরা জানি যে আমরা একটা যে কোনো একটা পেশেন্টকে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে ফ্লুইড ট্রান্সফিউজ করি তাহলে কি হবে, তাহলে কিন্তু তার কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা ডাইলিউশনাল কোয়াগুলোপ্যাথি বলি, কারণ তার নর্মাল যে প্লেটলেট বা নর্মাল যে ক্লটিং ফ্যাক্টর সেগুলোর তুলনায় ফ্লুইডটা বেড়ে যায়। সো আমরা এভাবে করবো না। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে তার যদি এক্সিস্টিং কোনো কোয়াগুলেশন ডেফিসিট থাকে, যেমন কি থাকতে পারে,
যেমন তার ফিব্রিনোজেন, প্লেটলেট এগুলোর ডেফিসিয়েন্সি থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা ট্রানএক্সামিক অ্যাসিড বা এই প্লেটলেট, ফিব্রিনোজেন এগুলো দিয়ে তার কোয়াগুলোপ্যাথিটাকে কারেক্ট করব। আচ্ছা, এখন এখানে একটা জিনিস হচ্ছে, আপনি প্রথম কথাটা দেখেন র্যাপিড হেমোরেজ কন্ট্রোল। এই যে র্যাপিড হেমোরেজ কন্ট্রোলের ব্যাপারটা, এই জিনিসটাই আপনি পাবেন হচ্ছে ড্যামেজ কন্ট্রোল সার্জারিতে। আমরা একটু পরে আসতেছি, এখানে আমরা একটু পরে আসতেছি, হ্যাঁ একটু ওয়েট করেন, আমি এটা বলবো। আচ্ছা, তারপর দেখেন ড্যামেজ কন্ট্রোল অ্যাপ্রোচ, এটা লাগবে না খুব একটা, এটা থাকুক। আচ্ছা, এখানে দেখেন র্যাপিড ড্যামেজ কন্ট্রোল, এইখানেই হচ্ছে আপনার ড্যামেজ কন্ট্রোল সার্জারির রোল। র্যাপিড ড্যামেজ কন্ট্রোল মানে কি, হেমোরেজ কন্ট্রোল মানে কি? র্যাপিড হেমোরেজ কন্ট্রোল মানে হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন তার একটা ব্লিডিং এর সোর্স আপনি খুঁজে পাইলেন, এবং ব্লিডিংটা এমন যে ব্লিডিংটাকে বন্ধ করার জন্য আপনার অবশ্যই সার্জিক্যাল কন্ট্রোল লাগবে। আমি আবারও বলি, এমন ব্লিডিং যেটাকে বন্ধ করার জন্য আপনার অবশ্যই কোনো একটা অপারেশন করতে হবে। সেটা আপনি লাইগেচার করেন, সেটা আপনি ক্লাম্পিং করেন, যেমনিই হোক, ঠিক আছে, রিপেয়ার করেন, যেমনি হোক, আপনার একটা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। সো এই যে আপনি ব্লিডিংটা স্টপ করার জন্য সার্জিক্যাল ইন্টারভেনশন করছেন, তো যখনই আপনি একটা সার্জারি করবেন, ব্লিডিং হচ্ছে, সেই পেশেন্টের কিন্তু হঠাৎ করে সেপসিস ডেভেলপ করে যেতে পারে। সো আপনার এই সেপসিসটাও কন্ট্রোল করতে হবে। এবং সার্জারি আপনি করতে যাবেন, ফার্দার কোনো একটা ট্রমা হতে পারে, সো এই ফার্দার ট্রমাটাকেও আপনার অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা দেখেন তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে আপনার র্যাপিডলি ব্লিডিংটাকে বন্ধ করতে হবে বা হেমোস্ট্যাসিস করতে হবে, যেটার জন্য আপনার সার্জারি দরকার। ২ নাম্বার হচ্ছে এই প্রসিডিউরটাতে পেশেন্টের কিন্তু সেপসিস হতে পারে, সো আপনার সেপসিসটাকে কন্ট্রোল করতে হবে। ৩ নাম্বার হচ্ছে পেশেন্টের কিন্তু আদার কোনো ইনজুরি হতে পারে, সেটাকেও বন্ধ করতে হবে। এই ৩টা জিনিসকে একত্রে বলা হয় ড্যামেজ কন্ট্রোল সার্জারি। তাহলে দেখেন কি কি বললাম, অ্যারেস্ট হেমোরেজ, কন্ট্রোল সেপসিস, প্রোটেক্ট ফ্রম ফার্দার ইনজুরি, এবং ৪ নম্বরে দেখেন বলা হয়েছে নাথিং এলস, আর কিছুই আপনি করবেন না। তাহলে এই ৩টা জিনিসকে আমরা একত্রে বলবো হচ্ছে ড্যামেজ কন্ট্রোল সার্জারি। ওকে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের হেমোরেজ রিলেটেড। এরপরে আমরা আবার শকের কন্টিনিউশনে চলে আসবো, শক রিসাসিটেশন। আপনারা তার আগে আমাকে বলেন, যেহেতু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক পড়ে ফেললাম, আপনারা একটু আমাকে বলেন যে কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে কিনা বা কোশ্চেন আছে কিনা। আজকের চ্যাপ্টারটা দেখেন হিসাব অনুযায়ী খুবই ছোট, বাট আমরা এটাকে খুব ডিটেলস ভাবে পড়বো, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। ওকে, একটু বলেন আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা। আমি একটু কমেন্টগুলো চেক আউট করে নেই। এখনো পর্যন্ত আপনাদের কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা বাকি পার্টগুলোতে চলে যাই। ওকে, তাহলে আমরা পরের অংশে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন শকের পেশেন্টের রিসাসিটেশন আমরা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমরা যে কোনো একটা রিসাসিটেশন কেমনে করি, আমরা ABCD ম্যানারে করি। ABC মানে কি, এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন। সো আমরা পেশেন্টের এয়ারওয়েটা প্যাটেন্ট আছে কিনা সেটা দেখবো, তার অক্সিজেনেশন, ভেন্টিলেশন মেনটেন হচ্ছে কিনা সেগুলো দেখবো। সার্কুলেশনটা আমাদের শকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্লুইড থেরাপি। ফ্লুইড থেরাপি আমরা কি করব, আমরা ২ হাতে একটা ভালো করে ভেনাস অ্যাক্সেস তৈরি করব। দ্যাট মিন্স আমরা ক্যানুলা করব। ক্যানুলা কেমন হবে, শর্ট এবং ওয়াইড বোর ক্যানুলা। ওকে, ওয়াইড বোর ক্যানুলা, যেটা দিয়ে আমরা র‍্যাপিড পেশেন্টকে ইনফিউশন দিতে পারি। এখন কথা হচ্ছে যে আপনি পেশেন্টকে কি ফ্লুইড দিবেন। বলা হয়ে থাকে যে আইডিয়াল ফ্লুইড কোনটা, সেটা হচ্ছে আপনি যখন ব্লাডের বদলে ব্লাড দিবেন, এটা হচ্ছে আইডিয়াল, যে ব্লাড লস হয়েছে আপনি পেশেন্টকে ব্লাড দিলেন। আদারওয়াইজ আপনি ক্রিস্টালয়েডও ব্যবহার করতে পারেন, কলয়েডও ব্যবহার করতে পারেন। আমরা মোস্ট কমনলি ক্রিস্টালয়েড ব্যবহার করি, যেমন নর্মাল স্যালাইন, হার্টম্যানস, রিঙ্গার ল্যাক্টেট, এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, ওকে ফাইন। তাহলে এখন দেখেন এর বাইরে আমরা আর কি কি ব্যবহার করতে পারি। কিছু ভেসোপ্রেসর ব্যবহার করি, আয়োনোট্রপ ব্যবহার করি। যেমন ধরেন আমাদের যে সেপটিক শক, সেপটিক শকে কিন্তু আমরা নরমালি নর অ্যাড্রেনালিন দিয়ে থাকি, হ্যাঁ। আপনারা কেউ বলতে পারেন যে কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা মোস্ট কমনলি কোন জিনিসটা দিয়ে থাকি, এরকম আয়োনোট্রপ বা ভেসোপ্রেসর এগুলা। কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা কোনটা দিই, কেউ বলতে পারেন? আমরা মেইনলি কিন্তু 4টা অপশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অ্যাড্রেনালিন, একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন, একটা হচ্ছে ডোপামিন, আরেকটা হচ্ছে ডোবিউটামিন। এই 4টা যদি আপনার অপশন থাকে, আরেকটা হচ্ছে আমরা বলতে পারি যে ফিনাইলেফ্রিন। হ্যাঁ, আচ্ছা,
ডোবিউটামিন। এর মধ্যে কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা কোনটা দিই, কেউ বলতে পারেন? তাহলে দেখেন আমরা এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেপটিক শকের ক্ষেত্রে আমরা নন অ্যাড্রেনালটিকে প্রেফার করি। আচ্ছা, তাহলে কার্ডিওজেনিকের ক্ষেত্রে আমরা কোনটা দিই? একজন আনসার করেছেন ডোপামিন, ডোবিউটামিন। আমরা একটু দেখে নেই। দেখেন এখানে আমরা ডোপামিন, ডোবিউটামিন দুইটাই দিতে পারি, বাট যদি আপনাকে এসবিএ হিসেবে বলা হয় আপনি ডোবিউটামিনটা উল্লেখ করবেন। ওকে, ডোবিউটামিনটা একজন অ্যান্সার করতে পেরেছেন, দুইজন অ্যান্সার করেছেন ডোবিউটামিন। হ্যাঁ, আপনাকে যদি এসবিএ বলা হয় আপনি বলবেন ডোবিউটামিন, ইট ইজ দ্য এজেন্ট অফ চয়েস। খুব ইম্পর্টেন্ট একটা এসবিএ কিন্তু। ঠিক আছে? আচ্ছা, তাহলে কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা এটা দিব। আর আমাকে বলেন তো যে হাইপোভলিমিক শকে আমরা কোনটা দিব? এই চারটার মধ্যেই হাইপোভলিমিক শকে আমরা কোনটা দিব? জানাবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে শক পেশেন্টের মনিটরিং। মনিটরিংটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিনিমাম মনিটরিং, আরেকটা হচ্ছে অ্যাডিশনাল। মিনিমাম মনিটরিং চার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর বাইরে থাকবে আপনি সবগুলোকে অ্যাডিশনাল বলতে পারবেন। সো এখান থেকে কোনো এমসিকিউ বা এসবিএ যাই আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। মিনিমাম মনিটরিং আমরা চারটা পড়বো। একটা হচ্ছে ইসিজি, পালস অক্সিমেট্রি, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট। এই চারটা। একজন লিখেছেন এটা এইচএস, এইচএস কি হার্টসল। আচ্ছা, না এটা আমরা বেসিক্যালি এই এজেন্টগুলোর মধ্যে আলোচনা করছি। সো এই ক্ষেত্রে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে অ্যাড্রিনালিন দিব আমরা। হাইপোভলিমিক শকের ক্ষেত্রে আমরা অ্যাড্রিনালিন দিব। সেপটিক শকের ক্ষেত্রে আমরা নন অ্যাড্রিনালিন দিব। আর কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা ডোবিউটামিন দিব। ওকে, এটা আপনারা পাশে লিখে রাখতে পারেন। আচ্ছা, এখন দেখেন এই মিনিমাম মনিটরিংটাকে আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। একটা সময় খুব জনপ্রিয় একটা গেম ছিল পাবজি, তাই না? পাবজি। আপনারা এই নেমোনিক দিয়ে এটা মনে রাখতে পারেন। দেখেন পি ফর হচ্ছে পালস অক্সিমেট্রি, ইউতে হচ্ছে ইউরিন আউটপুট, বিতে হচ্ছে ব্লাড প্রেশার, আর জিটা আসবে হচ্ছে ইসিজি থেকে জি আসবে। ঠিক আছে? সো পাবজি দিয়ে আমরা মনে রাখতে পারি মিনিমাম মনিটরিং গুলা। পাবজি, পালস অক্সিমেট্রি, ইউরিন আউটপুট, ব্লাড প্রেশার এবং হচ্ছে ইসিজির জি। সো আমরা পাবজি দিয়ে এটা মনে রাখবো। ওকে, আচ্ছা, তাহলে এর বাইরে যা থাকবে সব হচ্ছে অ্যাডিশনাল। যেমন আমরা সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটরিং করতে পারি, ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটরিং করতে পারি, কার্ডিয়াক আউটপুট মনিটরিং করতে পারি, বেস ডেফিসিট, সিরাম ল্যাকটেট, এই জিনিসগুলো আমরা মনিটরিং করতে পারি। আচ্ছা, এখন একটা ঝামেলা কি দেখেন, আচ্ছা আপনাকে যদি বলা হয় যে একটা পেশেন্ট আপনার কাছে শকের পেশেন্ট আসলো, এখানে তো আমরা অনেকগুলো মনিটরিং বললাম, তাই না? ধরেন আপনাকে বলা হইলো আপনি এই শকের পেশেন্টটাকে মনিটরিং করবেন, বাট আপনি যে কোনো একটা ক্লিনিক্যাল মনিটরিং আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো একটা। আপনি কোনটা করবেন? যে কোনো একটা ক্লিনিক্যাল মনিটরিং বলতে আপনি কিন্তু এখানে পেশেন্টের কোনো ব্লাড নিতে পারবেন না। হ্যাঁ, ক্লিনিক্যালি আপনার দেখতে হবে। বলেন তো কোন জিনিসটা আপনি করবেন? ক্লিনিক্যালি খেয়াল রাখেন, আপনি পেশেন্টের কোনো টেস্ট করতে পারবেন না, ল্যাব টেস্ট করতে পারবেন না। ক্লিনিক্যালি আপনি কোন জিনিসটা দেখবেন মনিটরিং করার সময়? ওকে, একজন অ্যান্সার করতে পেরেছেন ইউরিন আউটপুট, ভেরি গুড। আমরা ক্লিনিক্যালি যদি একটাও জিনিস দেখি সেটা হচ্ছে ইউরিন আউটপুট। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলেন যে আপনি ক্লিনিক্যাল বাদ দেন বা যে কোনো কিছু, আপনাকে যদি বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট একটা শকের পেশেন্টকে মনিটরিং করার মোস্ট ইম্পর্টেন্ট মানে জিনিস কোনটা, বা মোস্ট ইম্পর্টেন্ট এটাকে আমরা কি বলি, ইন্ডিকেটর বলতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট বলতে পারি, ইনভেস্টিগেশন বলতে পারি। হ্যাঁ, আপনাকে যদি বলা হয় আপনি শকের পেশেন্টকে মনিটর করবেন, যে কোনো একটা ইনভেস্টিগেশন আপনি ব্যবহার করবেন, আপনি কি করবেন বলেন তো দেখি? এক্ষেত্রে আপনি ব্লাডও নিতে পারেন, আপনি ক্লিনিক্যালিও করতে পারেন। বলেন তো কোনটা করবেন? এই সবগুলোর মধ্যে যে কোনো কিছুর মধ্যে আপনাকে বলা হলে আপনি যে কোনো একটা প্যারামিটার দেখবেন বা যে কোনো একটা ইনভেস্টিগেশন করবেন, আপনি কোনটা করবেন শকের পেশেন্টকে মনিটরিং করার জন্য? এটা কেন ইম্পর্টেন্ট আমি সেটা এক্সপ্লেন করে দেবো একটু পরে। হ্যাঁ, আচ্ছা, এবিজি যে বলেছেন কিছুটা কারেক্ট, কাছাকাছি। আরেকটু অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমরা বলি, আচ্ছা এই যে আপনি একটু অ্যান্সার করার চেষ্টা করেন। আচ্ছা দেখেন, দ্য বেস্ট মেজার অফ অর্গান পারফিউশন অ্যান্ড বেস্ট মনিটর অফ দ্য অ্যাডিকুয়েসি ইউরিন আউটপুট। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে কিছু ঝামেলা আছে পেশেন্টের। সেই ঝামেলাগুলো হচ্ছে আপনি ইউরিন আউটপুট দিয়ে কিডনির ফাংশন মোটামুটি দেখলেন, হার্টের ফাংশন মোটামুটি বুঝলেন। হ্যাঁ, কিন্তু সব আপনি বুঝবেন না। যেমন একটা কথা প্রচলিত, একটু পরে আমি আসবো, অকাল্ট হাইপোপারফিউশন। এই যে এখানে দেখেন অকাল্ট হাইপোপারফিউশন, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা পেশেন্টের সব ধরনের ভাইটাল সাইন আপনি নর্মাল পাইলেন। দ্যাট মিনস তার পালস, বিপি, টেম্পারেচার, ইউরিন আউটপুট সব আপনি নর্মাল পাইলেন, বাট তারপরও তার একটা আন্ডারলাইং আন্ডার পারফিউশন ডেভেলপ করতেছে। মানে বডির ভিতরে ভিতরে তার একটা আন্ডার পারফিউশন, সেটা দেখা যাচ্ছে না।
এইটাকে বলা হয় অকাল্ট হাইপোপারফিউশন। এটা কেন খারাপ? এই কন্ডিশন যদি পেশেন্টের অনেকদিন ধরে থাকে, বিশেষ অনেকদিন মানে কি অনেক ঘন্টা, ধরেন মোর দেন 12 আওয়ার যদি থাকে, পেশেন্টের মর্টালিটির চান্স কিন্তু একদম 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। সো এটা খুবই খারাপ। এখন আপনি অকাল্ট হাইপোপারফিউশন কিভাবে আইডেন্টিফাই করবেন? এইটার মেইন আইডেন্টিফিকেশন ক্রাইটেরিয়া হচ্ছে পেশেন্টের একটা পারসিস্টেন্ট ল্যাকটিক অ্যাসিডোসিস থাকবে এবং পেশেন্টের যে মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন সেটা কম থাকবে, লো থাকবে। ওকে, এইটা দেখে আমি বুঝবো। এই জন্য আমরা যে কতগুলো কথা বললাম মনিটরিং এর, তার সাথে আমরা নতুন কিছু অ্যাড করি। নতুন কি কি অ্যাড করি দেখেন, বেস ডেফিসিটটা আমরা দেখি, সিরাম ল্যাকটেটটা আমরা দেখি, পেশেন্টের মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন আমরা দেখি। তো আমরা যে গতানুগতিক যেগুলো বলি ইউনিভার্সাল, যেমন হচ্ছে আমাদের পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, তারপর হচ্ছে ইউরিন আউটপুট, এগুলোর পাশাপাশি আমরা পেশেন্টের বেস ডেফিসিট, ল্যাকটেট, ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, এই জিনিসগুলো দেখবো। এই জিনিসগুলোকে একসাথে বলা হয় হচ্ছে গ্লোবাল পারফিউশন এন্ড পয়েন্ট। গ্লোবাল পারফিউশন এন্ড পয়েন্ট। সো এই জিনিসগুলো ঠিক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। দ্যাট মিনস আপনাকে যদি বলা হয় যে আপনি ব্লাডে কি ইনভেস্টিগেশন করবেন বা যে কোনো একটা ইনভেস্টিগেশন আপনি কি করবেন, সেটা হবে হচ্ছে সিরাম ল্যাকটেট। মানে আপনার অপশনে যদি এগুলো সব থাকে, যেমন আপনার অপশনে যদি মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন থাকে, আপনার অপশনে যদি ল্যাকটিক অ্যাসিডোসিস থাকে, আপনার অপশনে যদি বেস ডেফিসিট থাকে, তিনটাই ট্রু হবে। কিন্তু যদি আপনাকে বলা হয় এসবিএ, সেই ক্ষেত্রে আপনি ল্যাকটিক অ্যাসিডোসিসটা অ্যান্সার করবেন। ওকে, যদি এসবিএ তে আসে। আর যদি এমসিকিউ তে আসে, তিনটাই কিন্তু কারেক্ট, বাট তিনটার মধ্যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। ওকে, আচ্ছা, তাহলে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনাদের এসবি এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখেন সিস্টেমিক পারফিউশন দেখার জন্য আমরা মেইনলি এই তিনটা জিনিস ব্যবহার করি। আর এর বাইরে কিডনি টিডনি এগুলো আমরা মোটামুটি ভাবে ইউরিন আউটপুট দিয়ে বুঝতে পারি। ওকে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়া। আচ্ছা, আর এখানে আপনারা জাস্ট ভিতরে দাগানো লাইনগুলো একটু দেখে নেবেন কি কি আছে। মানে বেস ডেফিসিটে আমরা যেমন দেখেন, বেস ডেফিসিট যদি মোর দেন 6 মিলিমোল পার লিটার হয়, এটাকে আমরা বলি যে হায়ার বা মর্টালিটি মরবিডিটি বেশি। নর্মাল ভেনাস স্যাচুরেশন কত, তারপর হচ্ছে কত নিচে গেলে আমরা খারাপ বলবো, তারপর আবার সেপসিসে কত হাই থাকে, এগুলো একটু দেখে নেবেন। দেখেন আপনারা সেপটিক শক যেটা, ওখানে কিন্তু আবার ভেনাস স্যাচুরেশনটা হাই থাকে। সো ভেনাস স্যাচুরেশন ইটসেলফ কিন্তু একদম মানে ইউনিভার্সাল মার্কার না, আপনার মেইন হচ্ছে ল্যাকটেটটা। হ্যাঁ, আপনি ল্যাকটেট দেখবেন। আচ্ছা, তো হেমোরেজ আমরা অলরেডি পড়ে ফেলছি, এখানে আবার আলাদাভাবে আমরা ব্লাড ট্রান্সফিউশনটা একটু দেখবো জাস্ট, এটাই আমাদের লাস্ট ইম্পর্টেন্ট পড়া। ওকে, একটু বড় আছে, ব্লাড ট্রান্সফিউশনের প্রজ এন্ড কনস সবকিছু আমরা আলোচনা করব। এখন দেখেন ব্লাডের কি কি প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি, এখানে সুন্দর করে দেওয়া আছে। আপনারা প্রত্যেকটা জিনিস থেকে কয়েকটা পয়েন্ট দেখবেন, যেমন আমরা ওই যে অংশটা ব্যবহার করছি সেখানে কি কি থাকে, সেটা আমরা কিভাবে প্রিজার্ভ করি এবং সেটার ইন্ডিকেশন কি। যেমন হোল ব্লাড, আমরা হোল ব্লাডের ক্ষেত্রে দেখা যায় যে এটা সুবিধা আছে কিছু, যেমন এখানে আমরা কোয়াগুলেশন ফ্যাক্টর পাই, এখানে আমরা রেড সেল পাই, এখানে আমরা মানে খুব সহজেই আমরা এটা ইউজ করতে পারি, ইজিলি অ্যাভেলেবল থাকে, বেশি সময় আমরা এটাকে স্টোরও করতে পারি। আবার দেখেন প্যাকড রেড সেল, এখানে কি থাকে, এখানে দেখা যায় হিমাটোক্রিটটা অনেক বেশি থাকে, 50 থেকে 70% থাকে। এটা যদি আমরা স্যালাইন অ্যাডেনিন এবং গ্লুকোজ ম্যানিটল এই মেথডে যদি আমরা এটাকে স্টোর করি, তাহলে আমাদের এটা হাফ লাইফ কিরকম, শেলফ লাইফ কিরকম হবে, এটা হচ্ছে 5 সপ্তাহ পর্যন্ত থাকবে যদি আমরা 2 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে প্রিজার্ভ করি। এটা এমসিকিউ হিসেবে লাগতে পারে, দেখে নিন। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এখানে কি থাকে, এখানে মেইনলি কোয়াগুলেশন ফ্যাক্টর থাকে, ঠিক আছে। এবং এটা আমরা স্টোর করি কিভাবে, -40 থেকে -50 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টোর করলে আমরা 2 ইয়ার পর্যন্ত শেলফ লাইফ পাই। এটা কোথায় আমরা ব্যবহার করি, কোয়াগুলোপ্যাথিক হেমোরেজে, ঠিক আছে। কোয়াগুলোপ্যাথিক হেমোরেজে আমরা ব্যবহার করি, যেমন হেমোফিলিয়া বা এই টাইপের কোনো একটা ডিজিজে। ক্রায়োপ্রিসিপিটেট, এখানে কি কি থাকে এটা আমাদের ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাকে আপনি আরো যদি সুপারন্যাটেন্ট করে নেন বা আরো যদি অ্যানালাইসিস করে এটার আরো বেশি মানে সুপারন্যাটেন্ট যেটাকে আমরা বলি আরো বেশি প্রিসিপিটেট করেন, তাহলে আমরা ক্রায়োপ্রিসিপিটেট পাবো। যেমন এখানে কি কি থাকে, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9, মেইনলি এই দুইটা থাকে। এটা আমরা কোথায় দেই, এটা আমরা দেই হচ্ছে যাদের ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে। আর এটা আমরা স্টোর করবো হচ্ছে -30-তে 2 বছর পর্যন্ত। প্লেটলেট প্লেটলেট আমরা মাত্র 5 দিন পর্যন্ত রাখতে পারি নর্মাল টেম্পারেচার, মানে 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট, এটা আমাদের পরীক্ষায় আসছিল। আমাদের পরীক্ষায় কোশ্চেনটা এরকম ছিল যে একটা পেশেন্টকে আপনি ইমার্জেন্সি অপারেশন করতে যাচ্ছেন, তো ইমার্জেন্সি অপারেশন মানে কি, আপনি কিন্তু তার যদি কোনো অ্যান্টি কোয়াগুলেন্ট খেয়ে থাকে সেটা কিন্তু আপনি বন্ধ করার সুযোগ পাচ্ছেন না। আচ্ছা, সো এরকম একটা পেশেন্টের যদি অ্যান্টি কোয়াগুলেন্ট থেরাপি থাকে এবং সেটা রিভার্সাল আপনি করতে চান,
তার আনকন্ট্রোল একটা হেমোরেজ হইলো, সেই ক্ষেত্রে আপনি পেশেন্টকে এই জিনিসটা দিবেন। মানে যে পেশেন্ট ওয়ারফেরিন পাচ্ছে তার একটা অপারেশনে যদি তার আনকন্ট্রোলড হেমোরেজ হয় সেটার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে কি কি থাকে? এখানে মেইনলি থাকে হচ্ছে ফ্যাক্টর 2, 9, 10। এর বাইরে ফ্যাক্টর 7টাকেও আমরা ইদার আমরা প্রডিউস করতে পারি অথবা ইনক্লুড করতে পারি। এই ফ্যাক্টর 2, 7, 9, 10 এরা কেন ইম্পর্টেন্ট? এগুলো অনেক ইম্পর্টেন্স আছে। এগুলো হচ্ছে আমাদের সেই কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলো, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলো। দ্যাট মিনস আপনাকে যদি বলা হয় যে একটা পেশেন্ট ওয়ারফেরিন পাচ্ছে, তার এরকম একটা ইমার্জেন্সি অপারেশন হইলো, তার একটা আনকন্ট্রোল হেমোরেজ হইলো, আমরা কি কি দিব তাকে? এক নম্বরে আপনি বলবেন যে তাকে আমরা প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট দিব। যদি মনে হয় আর কিছু দিব কিনা, আমরা কি দিব? আমরা পেশেন্টকে ভিটামিন কে দিব। ওকে, আচ্ছা। এখন আরেকটা জিনিস আমরা করতে পারি অটোলোগাস ব্লাড। দ্যাট মিনস পেশেন্টের নিজস্ব ব্লাডই আপনি একটা ইলেকটিভ অপারেশনে 3 সপ্তাহ আগে ড্র করে রেখে দিবেন। পরে যদি আপনার অপারেশনের সময় কোনো একটা হেমোরেজ হয় আপনি সেটা ডোনেট করতে পারবেন। এখন কথা হচ্ছে ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন। আমরা আগে কি পড়তাম? আগে আমরা পড়তাম পেশেন্টের হিমোগ্লোবিন যদি 10-এর নিচে থাকে তাহলে আমরা ব্লাড ট্রান্সফিউশন করে দিব। ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। আপনার একদম স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে। যেমন পেশেন্টের যদি কোনো একটা অ্যাকিউট ব্লাড লস হয় তখন আপনি দিতে পারেন। পেশেন্টের যদি পেরি অপারেটিভ অ্যানিমিয়া থাকে তখন আপনি দিতে পারেন, এবং পেশেন্টের যদি সিমটোমেটিক ক্রনিক অ্যানিমিয়া থাকে তখন আপনি দিতে পারেন। সো এই 3টে ইন্ডিকেশন খুব ভালো করে পড়ে রাখবেন। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে পেরি অপারেটিভ ট্রান্সফিউশনের ক্রাইটেরিয়া। আমরা আগে বলতাম কি পেশেন্টের হিমোগ্লোবিন 10-এর নিচে থাকলে, এখন কিন্তু সেরকম না। যদি তার হিমোগ্লোবিন 6-এর নিচে থাকে তাহলে সে ট্রান্সফিউশন থেকে বেনিফিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু দেখেন যদি 6 থেকে 8ও থাকে তাহলে তার যদি কোনো ব্লিডিং বা তার কোনো ইম্পেন্ডিং সার্জারি যদি না থাকে খুব একটা লাভ হবে না। আর 8-এর উপরে থাকলে ট্রান্সফিউশনের কোনো ইন্ডিকেশনই নাই। সো এটা আমরা একটু জেনে রাখি। গ্রুপিং, ক্রস ম্যাচিং একটু জাস্ট রিডিং দিবেন, খুব একটা দরকার নাই। ক্রস ম্যাচিংটা আমরা কার সাথে কি করি জেনে রাখবেন। আচ্ছা, লাস্টলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমপ্লিকেশন। যে কোনো একটা পরীক্ষায় আপনি অবশ্যই কমপ্লিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন পাবেনই, মোস্ট ইম্পর্টেন্ট। সেটা আপনার পেপার 2 হোক পেপার 3 হোক, দুইটা পেপারই লাগবে। এবং এখান থেকে আপনি যে কোনো এক সেশন পরপরই কোশ্চেন পাবেন। ওকে, তাহলে দেখেন কমপ্লিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন মানে কি? একটা সিঙ্গেল ইউনিট ব্লাড যদি আপনি ট্রান্সফিউশন করেন কি কি কমপ্লিকেশন পাইতে পারেন? প্রথম কথা হচ্ছে আপনি ব্লাডটা ঠিকমতো ম্যাচিং করছেন কিনা। ঠিকমতো ম্যাচিং না করলে কি হবে? ইনকম্প্যাটিবিলিটি হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন হতে পারে। দেন হচ্ছে ফিব্রাইল ট্রান্সফিউশন রিঅ্যাকশন হতে পারে। পেশেন্টের অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। আবার সাডেন পুশ করার কারণে পেশেন্টের এয়ার এম্বোলিজম হতে পারে, থ্রোম্বো ফ্লুইডাইটিস হতে পারে, ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি হতে পারে। ঠিক আছে? আবার ধরেন ইনফেকশন ট্রান্সমিট হতে পারে, যেমন কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, হেপাটাইটিস হতে পারে, এইচআইভি, ম্যালেরিয়া, এগুলো ট্রান্সফিউশন হতে পারে। আর ম্যাসিভ ট্রান্সফিউশন এখান থেকে কি কি হতে পারে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পেশেন্টের কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে। আর ইলেকট্রোলাইট কি কি প্রবলেম হয় দেখেন, হাইপোক্যালসিমিয়া হতে পারে, হাইপোক্যালেমিয়া হতে পারে, আবার হাইপার ক্যালেমিয়াও হতে পারে। খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অবশ্যই একটাও ভুল করা যাবে না। যে কোনো পরীক্ষায় আপনি এখান থেকে কোশ্চেন পাবেন। ওকে, আর লাস্টলি হচ্ছে আমরা যে কথাটা আগে বললাম যে আমরা কোয়াগুলোপ্যাথি ম্যানেজ করার জন্য পেশেন্টকে আরবিসি, প্লাজমা, প্লেটলেট এই তিনটা 1:1:1 এই রেশিওতে আমরা সাধারণত দিয়ে থাকি। ওকে ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়া। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আপনারা পেপার 2 এবং 3 তে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবেনই। এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আপনি 2টা বা তার বেশি কোশ্চেন পাবেন আশা করা যায়। হ্যাঁ, সো এই চ্যাপ্টারটা ছোট হইলেও আমরা খুবই ভালো করে পড়বো, খুব থরলি পড়বো এবং কিছুই বাদ দিব না। দাগানো তো একটা বাদ দেওয়াও যাবে না। প্লাস ক্লাসে যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, এখন আমাকে বলেন যে আপনাদের কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। এনিথিং আপনারা কোশ্চেন করেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। আমি আপনাদের জন্য 1 মিনিট হোল্ড করে রাখছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করেন, আমি আপনাদের অ্যান্সারগুলো দিয়ে তারপরে শেষ করবো। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করলাম আমি যদি একটু রিক্যাপিচুলেট করি। প্রথমে শক কি জিনিস, শকের যে প্যাথোফিজিওলজি গুলা সেলুলার এবং মাইক্রোভাস্কুলার লেভেলে, প্লাস হচ্ছে সিস্টেমিক কি কি হয়, ক্লাসিফিকেশন গুলা উইথ এক্সাম্পল আমরা জানলাম। দেন হচ্ছে আমরা শকের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন গুলা, কনসিকোয়েন্স গুলা, দেন হচ্ছে আমরা ইস্কিমিয়া, রিপারফিউশন ইনজুরি এই জিনিসগুলো জানলাম। ক্লিনিক্যাল ফিচার গুলা, কোন ধরনের শকে আমরা কি পাবো সেগুলো জানলাম। শকের ক্ষেত্রে সিভিয়ার বা আনকম্পেনসেটেড কোনটা এগুলো জানলাম। হেমোরেজ ক্লাসিফিকেশন সহ জানলাম, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন পড়লাম। দেন হচ্ছে আমরা ওকে, দেন হচ্ছে আমরা
হেমোরেজের রিসাসিটেশন কিভাবে করব, ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন কি, ড্যামেজ কন্ট্রোল সার্জারি কি, এই জিনিসগুলো আমরা জানলাম। ফ্লুইড থেরাপি কিভাবে করব, মনিটরিং কিভাবে করব, আর হচ্ছে আমরা পেশেন্টকে কিভাবে এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন করব, ট্রান্সফিউশন রিলেটেড কি কি প্রোডাক্ট আমরা ট্রান্সফিউশন করতে পারি, কোনটা কখন কেন করব, এবং হচ্ছে ট্রান্সফিউশন রিলেটেড কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সো এই হচ্ছে আমাদের আজকের পড়া। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে আমি একটু চেক করে নিই। ওয়েল, আমি এখনো পর্যন্ত কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। সো আমি ক্লাসটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো সবার জন্য, এবং শুভরাত্রি। আসসালামু আলাইকুম।